এখন আমার পরিবারের যে আমি হিন্দু পরিবারে জন্মাবো না মুসলিম পরিবারে জন্মাবো এই ডিসিশন তো আর আমি নিইনি। তো আমাকে যেই পরিবারে পাঠানো হয়েছে, আমার বাবা-মা যেহেতু মুসলিম, সো আমিও পারিবারিক সূত্রেই মুসলিম। তারপরে হচ্ছে আমার বাবা-মা যেহেতু হানাফি ধারার ইসলাম চর্চা করে, সো আমি নিজেও হানাফি সুন্নি ধারার ইসলাম চর্চা করি। আর আমি যদি একটা শিয়া পরিবারে জন্মাতাম, তাহলে আমিও শিয়া হতাম। আমি যদি একটা হিন্দু পরিবারে জন্মাতাম, আমি হিন্দুই হতাম। মানে এটা হচ্ছে আ গিভেন। মানে আমাদের যে পরিবারে আমরা বেড়ে উঠি, সেই পরিবারের বিশ্বাস, সে পরিবারের ভাষা। তাই না? আমি নোয়াখালী অঞ্চলে জন্মেছি। সো আমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, আমার যে গ্রামের স্কুল, সেখানকার যে বন্ধু-বান্ধব, তারা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। সো এটা আমাকে কোনো গ্রামার বই কিনে শিখতে হয়নি। বরং এটা আমার পক্ষে এখন ভুলে যাওয়া কঠিন। মানে আমি যত চেষ্টা করব যে না আমি আমার এই নোয়াখালীর ভাষাটা ভুলে যাব, তত দেখবেন যে আরো মনে পড়ে। তাই না? আমি যত চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলতে তারপরেও যে আঞ্চলিক যে আরকি সেটা আঞ্চলিক টানটা সেটা আসে যায় আরকি। তো আমরা যে অঞ্চলে বেড়ে উঠি আমরা সেই অঞ্চলের ভাষা, ঠিক সেই অঞ্চলের কিন্তু যিনি বরিশালে জন্মে হয়নি। সো এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়েছে। ঠিক একই রকমভাবে আপনার যে আত্মীয়স্বজন, আপনার যে বন্ধু-বান্ধব তাদের মধ্যে যে মানসিকতা সেটা আমাদের ভাষার মতোই, আমাদের ধর্মবিশ্বাসের মতোই তাদের যে হ্যালো? আ আচ্ছা সোহাগ মুসা ভাই লিখেছেন সাউন্ড সমস্যা হচ্ছে। সাউন্ড কি সমস্যা হচ্ছে? আ আমার মনে হয় আপনার এন্ড থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা? আ আর কেউ একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। আমার এখান থেকে তো সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। আ ওকে, আচ্ছা। তাহলে সোহাগ ভাই হয়তো আপনার দিক থেকে কোনো আ প্রবলেম হচ্ছে। আচ্ছা, একজন লিখেছেন ভিডিওটা ব্লার। ভিডিওটা ব্লার আমি একটা নতুন ক্যামেরা অবশ্য Logitech এর একটু আ ক্যামেরা ব্যবহার করতেছি। ইটস ওকে। তো আ যাই হোক, তো যে কথাটা বলছিলাম যে আমরা যেই এনভায়রনমেন্ট এ বেড়ে উঠি, তাই না? এখন আমাদের যেসব বন্ধু-বান্ধব, এখন বন্ধু-বান্ধব বলেন, আত্মীয়স্বজন বলেন এগুলোও মোটামুটি গিভেন। মানে আমি চাইলেও কিন্তু আমার বন্ধু-বান্ধব বা আমার আত্মীয়স্বজন, আমার পরিবারের সদস্য এদেরকে তো আর আমরা বেছে নিতে পারিনি। সো এখন এই পালের সাথে থাকতে, থাকতে কিন্তু আমি তাদেরই একজন হয়ে গেলাম। এবং এই যে মানসিকতা এটা বদলানো এত সহজ না। এটা বদলানো আম এত সংক্ষিপ্ত সময়ে এটা সম্ভব না। সেটার জন্য ওই যে বললাম একটা প্রক্রিয়া। তাই না? এজন্যই আমরা বাচ্চাদের বেলায় আমরা খুবই উদ্বিগ্ন থাকি যে আমরা বাচ্চাদেরকে একটু ভালো এরিয়ায় থাকতে হবে, ভালো স্কুলে পাঠাতে হবে, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে মানে এইভাবে করে আমরা চেষ্টা করি এভাবে করে আমরা চেষ্টা করি যে আমাদের বাচ্চা-কাচ্চারা যেন ভালো আ একটা এনভায়রনমেন্ট পায় বেড়ে উঠার জন্য। তারা যেন ভালো বন্ধু-বান্ধব পায়। এখন অনেক সময় বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই না? যদি অনেক সময় খারাপ ছেলেপেলেদের সাথে মিশে মানুষ আস্তে, আস্তে ডিরেইলড হয়ে যায়। মানুষ আস্তে, আস্তে বিভিন্ন রকমের ক্রাইম, করাপশন এ জড়িয়ে যায় বিকজ অফ অ্যাসোসিয়েশন। এখন আমাদের একেকজনের অ্যাসোসিয়েশন একেক রকম। তাই না? এখন কেউ হয়তো একটা জজের পরিবারে জন্মাইছে, আবার কেউ চোরের পরিবারে জন্মাইছে। এখন কথা হলো সে কোন পরিবারে জন্মাবে এটা তো আর সে ডিসাইড করতে পারে নাই। সো এনিওয়ে এখন তার পক্ষে তার যে বাস্তবতা মানে যে এনভায়রনমেন্ট, এক্সপেরিয়েন্স এবং তার জীবনের অভিজ্ঞতাও একেকজনের একেক রকম হয়। তো একেকজন তা দেখতেছে যে তার আ বড় ভাই বুয়েটে চান্স পাইলো। সেখান থেকে সে এমআইটি তে চান্স পাইলো। তারপরে সে নাসাতে চাকরি করতেছে। সো এগুলো হচ্ছে তার অভিজ্ঞতা। আবার আরেকজন দেখতেছে যে আম তার আ বাপকে চুরিতে ধরা পড়ছে। তারে পিটাচ্ছে পাবলিকলি। তারপরে হচ্ছে তাকে আপনার থানায় নিয়ে যাচ্ছে, জেলে নিয়ে যাচ্ছে। তার ৫ বছরের জেল হলো। জেল থেকে ছাড়া পাইলো। আবার সে ডাকাতি করতেছে, আবার ধরা পড়ছে। সো এগুলো দেখে সে বেড়ে উঠল। সো আ তার পক্ষে এই যে বৃত্ত, এই যে চক্র, এটা থেকে বেরিয়ে এসে সফল হওয়া বা সফল হওয়ার জন্য যে আনুষঙ্গিক চিন্তা সেটা করা খুবই মুশকিল। সো এজন্যই যে আমরা যেই মানে এনভায়রনমেন্ট এর ভিতর দিয়ে বেড়ে উঠেছি সেখান থেকে আমাদের একটা মাইন্ডসেট, একটা মনোভাব, একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে সেটা চাইলেই আমরা রাতারাতি বদলাতে পারি না। সেই কারণেই আমাদের পক্ষে রাতারাতি সফল বনে যাওয়া প্রায় অসম্ভব।
মানে আমাদের মানসিকতা আমরা চাইলে রাতারাতি বদলাতে পারি না। যাদের মধ্যে ইতিবাচক মানসিকতা আছে, যাদের মধ্যে আমরা দেখতেছি যে হ্যাঁ, ভাই উনি অনেক সফল হচ্ছে, খুব সহজেই সফল হচ্ছে। কারণ উনার মধ্যে একটা ইতিবাচক মানসিকতা আছে। এই ইতিবাচক মানসিকতাটা কিন্তু উনি বাজার থেকে গিয়ে কিনে ইনস্টল করে নেয় নাই। মানে এটা এমন কিছু না যে ভাই আমি বাজারে যাবো মোটিভেশনাল স্পিকার এর কাছ থেকে আমি একটা বড়ি কিনে নিবো। সেই বড়িটা আমি খাবো আগামী ১ সপ্তাহ। তাতে হঠাৎ করে আমি একটা ভিন্ন মানুষ হয়ে যাবো। ব্যাপারটা কোনদিনও এরকম না। বা আমি আ মোটিভেশনাল কিছু বই পুস্তক কিনবো। সেখান থেকে আমি মোটিভেটেড হয়ে যাবো। আ আর মানে আমি একটা ভিন্ন মানুষ হয়ে যাবো। এইটা সম্ভব না। এটা হবে না। সো আপনাকে আগে এক্সপেক্ট করতে হবে রেশনালি। মানে আমি এই ট্রেনিংটা করাচ্ছি তার মানে আমি একেবারে হ্যাঁ, কিন্তু কিছুটা ইমপ্রুভ হবে। কিছুটা ভা আ আ ডেভেলপমেন্ট আমাদের মধ্যে আসবে। অন্তত কিছু, কিছু প্রবলেম যদি আমরা ডিটেক্ট করতে পারি যে দেখেন এই প্রবলেমটা। এখন আমি যদি আজকে থেকে এই প্রবলেমটাকে ইগনোর করি, আমার মধ্যে একটা প্রবলেম আছে। যেমন ধরেন আমাদের ডিএনএ। আপনারা অনেকেই হয়তো মনে করেন যে দ্যা মেইন কজেস অফ ক্যান্সার সেটা কি সিগারেট, সেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের কেমিক্যাল কনজাম্পশন এরকমটা আমরা মনে করি। যে এইসব আনহেলথি খাবার থেকে আমাদের ক্যান্সার হতে পারে বা সিগারেট থেকে ক্যান্সার হতে পারে এরকম অনেক গবেষণা বলে। বাট আসলে মানে ক্যান্সারের রুট কজ যেটা, ক্যান্সারের মূল কারণ হচ্ছে ডিএনএ। মানে আপনার ডিএনএ তে যদি ক্যান্সার থাকে তাহলে আপনি যত হেলথি লাইফস্টাইলই মেইনটেইন করেন আপনার ক্যান্সার হবে। আর যদি আপনার ডিএনএ তে ক্যান্সার না থাকে তাহলে আপনি দেখবেন একটা মানুষ সারাদিন ভকভক করে সিগারেট খাইতেছে। প্রতিদিন ২ প্যাকেট করে সিগারেট খায় তারপরেও তার ক্যান্সার হয় না, কিছুই হয় না। হ্যাঁ? আবার আরেকজন জীবনেও কোনদিন স্মোক করেনি। তারপরেও তাদের ক্যান্সার হচ্ছে। সো ক্যান্সারের মেইন যে রুট কজ টা হচ্ছে ডিএনএ। মানে এজন্যই ডাক্তাররা জিজ্ঞেস করে যে আপনার ফ্যামিলিতে কারো ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা? আপনার বাবা বা দাদা কারো এরকম ক্যান্সার ছিল কিনা? সো ক্যান্সার যদি আপনার ডিএনএ তে ক্যান্সার থাকে তাহলে সেটা হবে। কিন্তু তারপরেও এখন যাদের এরকম ক্যান্সারের হিস্ট্রি আছে তাদেরকেও সাবধান থাকতে হবে। কিছু, কিছু আ আগে থেকেই ওরকম প্রিকশনারি কিছু মেজার নেয়া হয়। কিছু জিনিস আছে মানে আগে থেকে উনাকে সতর্ক থাকতে হবে। যাদের ফ্যামিলিতে ডায়াবেটিক এর হিস্ট্রি আছে তাদের আগে থেকেই সেই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। মানে খুব কড়াভাবে মেইনটেইন করতে হবে। কারণ তাদের ডায়াবেটিক হওয়ার চান্সেস হাই। যদি ফ্যামিলিতে কারো ডায়াবেটিক থাকে। সো এগুলা মোটামুটি ডিএনএ। কারো যদি আপনার তারপরে ওরিশ বা বিভিন্ন ধরনের রোগই আছে এগুলো হচ্ছে আপনার ডিএনএ। এটা আমাদের ফিজিক্যাল। সো এরকম আমাদের এই সাফল্য ব্যর্থতার জন্য যে মানসিকতা দায়ী সেটাও কিন্তু আমাদের ডিএনএ তেই প্রোগ্রাম করা। সেটাও মূলত আমরা যে পরিবারে বেড়ে উঠেছি, যে স্কুল, তারপরে হচ্ছে আমরা দেখেছি যে ধর্মীয় যে রাজনৈতিক বাস্তবতার ভিতর দিয়ে যে ধর্মীয় পরিবেশের বা রাজনৈতিক পরিবেশের ভিতর দিয়ে যে সামাজিক, সাংস্কৃতিক বা এই যে আ আ তারপরে হচ্ছে গণমাধ্যম আমরা দেখিয়েছি এগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। আমরা প্রতিদিন গণমাধ্যমে আসলে কি পড়ি? গণমাধ্যম বলতে নাটক, সিনেমা, পত্রিকা এগুলা থেকে আমরা আসলে কি ধরনের মেসেজ নিচ্ছি? সেখানে আমাদের মিডিয়ায় কারা সেলিব্রিটি? সো আমরা তাদের মতো হতে চাই। সো এখন কাদেরকে সেলিব্রিটি হিসেবে দেখানো হচ্ছে? প্রতিদিন কাদের খবর আমরা পড়তেছি পত্রিকায়? সো সেগুলা থেকে আমাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়। এবং এইটা মোটামুটি আমাদের ডিএনএ এর মতো। এটা প্রোগ্রামড হয়ে গেছে। সো এটা চাইলেই আপনি রাতারাতি বদলাতে পারবেন না। আপনি যত ভালো মোটিভেশনাল স্পিকার এর কোন মোটিভেশনাল সেশনেই বসেন, ফর দ্যা টাইম বিং মেবি 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার্স আপনার কাছে ঠিক আছে। আ আচ্ছা। সো আম যাই হোক রুট কজ এটা ঠিক না ডিএনএ। আচ্ছা রুট কজ ডিএনএ এটা ঠিক না। আচ্ছা রুট কজ না হলেও ওয়ান অফ দি মেইন কজেস আরকি। এনিওয়ে যাই হোক। আম তো আ মানে এটা আমাদের তাহলে মানসিকতাটা এরকম যে এটা আমাদের প্রোগ্রামড হয়ে যায় আরকি। মানে আমাদের আ মানসিকতায় আ এটা এমনভাবে প্রোগ্রামড হয়ে থাকে যে আমরা চাইলেও রাতারাতি এটা বদলাতে পারি না। বাট আমরা কতগুলো কারণ আগে দেখব কার আগে যদি রোগটা নির্ণয় করতে পারি। যেমন ধরেন একটা রোগ যদি কিউর করতে হয় তাহলে সবার আগে ডাক্তাররা বা চিকিৎসা বিজ্ঞানীরা যেটা করে সেটা হচ্ছে আগে রোগটার কারণ নির্ণয় করে যে রোগটা আসলে কেন হচ্ছে। সো রোগটা যদি ছোঁয়াচে হয় তাইলে সেক্ষেত্রে আমাদেরকে এক ধরনের প্রিকশনারি মেজার নিতে হবে যে আমরা অন্তত মাস্ক পরি, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, আমরা যদি একটু সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করি তাহলে হয়তো আমরা এই রোগটার যে এই যে ছড়িয়ে পড়া সেটা হয়তো কমাতে পারবো। তারপরে হচ্ছে সেখান থেকে আস্তে, কিভাবে এই রোগটাকে প্রিভেন্ট করা যায় সেসব নিয়ে বিজ্ঞানীরা কাজ করেন। তো আমরা এরকমই আমাদের সাফল্য ব্যর্থতার সাথে রিলেটেড যে আ মানসিক বাস্তবতা, যে মানসিকতা আমাদেরকে সাফল্য বা ব্যর্থতার জন্য মানে ২ টা আলাদা রুট।
তাই না? এখন আপনি দেখবেন যে একটা মানুষ খুবই নরমাল। সে আ মানে খুবই ভালো মেট্রিক পাস করলো, ইন্টার পাস করলো, ভালো ফলাফল নিয়ে অনার্স করলো, মাস্টার্স করলো। মানে খুবই স্মুথ তার জার্নি। হ্যাঁ? তো আবার আরেকজনের দেখা গেল যে স্কুল থেকে ড্রপ আউট। তারপরে ব্যবসা করতে যাচ্ছে, সেখানেও সে লোকসান দিচ্ছে। সো মানে কোন কিছুতেই হচ্ছে না। তার চাকরি-বাকরি, চাকরি হচ্ছে তো চাকরি চলে যাচ্ছে বা সে নিজেই ছেড়ে দিচ্ছে। সংসার জীবনে অশান্তি। তো কথা হচ্ছে যে এই যে তাহলে দুজনের যে ২ টা যাত্রা, দুজনের যে ২ টা পথ, ২ দিকে চলে গেল। সেটার কিছু জিনিস তো আছে এক্সটার্নাল। মানে আপনি ভালো হলেই যে সবসময় আপনার সাথে ভালো ঘটবে ব্যাপারটা আবার এরকমও না। কারণ সাকসেস এর যে জার্নি সেগুলো খুবই কমপ্লেক্স। সো কথা হচ্ছে যে মানে আমি ভালো হলে বা আমার মানসিকতা ভালো হলেই সবসময় আমি সফল হব তা না। কিছু এক্সটার্নাল ফ্যাক্টরও আছে। কিছু জিনিস আছে যেগুলো আমার নিয়ন্ত্রণে নাই। হ্যাঁ, সেগুলোকে বলে আমরা অনেক সময় বলি না যে ইন্ডিপেন্ডেন্ট। যে ইন্ডিপেন্ডেন্সটা সাকসেস এর জন্য আম আ মানে সবসময় আপনি ইন্ডিপেন্ডেন্ট হলেই আপনি সাকসেস হবেন তা না। আমাদেরকে আমরা আসলে ইন্টারডিপেন্ডেন্ট। এই 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 পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ ইন্টারডিপেন্ডেন্ট। ইন্টারডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমরা আরেকজনের উপরেও ডিপেন্ডেন্ট। সো এজন্যই বলে টিম ওয়ার্ক। তো সেসব নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব। সো টিম ওয়ার্ক। কারণ হচ্ছে আমি একটা কাজে দক্ষ, তার মানে আরেকজন আরেকটা কাজে দক্ষ। সো এই ২ জনের ক্যালিবার বা এই ২ জনের স্কিল যখন যুক্ত হবে, তখনই আমরা সাকসেসফুল হব। এখন কোনো একজন যদি আ তার জায়গায় ফেইল করে, সে যদি পারফর্ম করতে ব্যর্থ হয়, তাহলে আল্টিমেটলি আমরা ২ জনেই ব্যর্থ হব। মানে এজন্য টিম হিসাবে কাজ করতে হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, একটা চাকরি জীবনে বলেন, আপনি কাদের সাথে কাজ করতেছেন, তাদের উপর অনেক ক্ষেত্রেই আপনার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। সো সেসব ক্ষেত্রে ওই যে বললাম টিম। এখন ধরেন লিওনেল মেসি সেও এসে যদি আ মানে একটা আম অ্যা মানে ব্যাড টিমের সাথে যদি খেলে তাহলে সে উইন করতে পারবে না। যদিও সে ওয়ান অফ দ্যা বেস্ট বা দি বেস্ট ফুটবলার। কিন্তু তারপরেও উনি যদি এখন আপনি ঢাকার ১১ জন রিক্শাওয়ালার সাথে উনার খেলতে নামায় দিলেন যাদের এর আগে ফুটবল খেলার কোনই অভিজ্ঞতা নাই। তাহলে তাদের সাথে সে খেলে জিততে পারবে না। ভালো কোন টিমের সাথে। সো এজন্য আ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আ এখন আমরা এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো সেগুলো নিয়ে আমরা দেখব যে আমি যদি একটা মানে নিজেকে সেভাবে তৈরি করতে পারি তাহলে হয়তো আমি আবার একটা ভালো টিমের সাথে যুক্ত হতে পারবো। আমাকে তখন একটা ভালো টিম অ্যাকসেপ্ট করবে। অলরাইট। সো এখন আসেন একটু আ আমরা দেখে নিই আজকে আমরা যেটা নিয়ে কথা বলব মেইনলি সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের প্রোগ্রামড হওয়ার পিছনে আ যে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা কিভাবে আমাদেরকে প্রোগ্রাম করে ১ম এ নেগেটিভটা দেখে নেব এবং এই একইভাবে আমরা চাইলে আস্তে নিজেদেরকে আ ইতিবাচকভাবেও প্রোগ্রাম করতে পারি। মানে আমাদেরকে একটা ইতিবাচক কারিকুলামের ভিতর দিয়ে যেতে হবে। ওকে। আমাদের এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং আমাদের মনোভাব। দেখেন প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে প্রোগ্রাম করার সবচেয়ে কার্যকর এবং বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা এর আগে কয়েকটা দেখেছি যে কিভাবে আমাদেরকে প্রোগ্রাম করা হয়। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স মানে জীবনের অভিজ্ঞতা। তো সেটা নিয়ে আমরা গত পর্বে লম্বা আলোচনা করেছি যে আমাদের একেকজনের অভিজ্ঞতা একেক রকম। ওই যে বললাম আমেরিকা কিরকম এটা আপনি কার কাছ থেকে শুনবেন সেটার উপরে নির্ভর করে। ওই যে বললাম অন্ধের হাতি দেখার মতো। সেই গল্প আপনারা সবাই জানেন। ওই যে কয়েকজন অন্ধ গিয়ে একটা হাতি দেখতে গেল। তো যেহেতু হাতি তারা চোখ দিয়ে দেখতেছে না তো তারা হাত দিয়ে দেখে একজন হাতির লেজে ধরছে। তার কাছে মনে হলো হাতি হলো সাপের মতো। তাই না? একজন হাতির পেটে ধরছে তার কাছে মনে হলো যে হাতি হলো একটা বড় ঢোলের মতো। তাই না? একজন হাতির শুঁড় ধরছে তার কাছে মনে হলো হাতি হলো একটা বড় সাইজের মূলার মতো। তাই না? একজন হাতির পা ধরছে। তার কাছে মনে হলো হাতি হলো একটা গাছের মতো। তাই না? মোটা-সোটা একটা গাছের মতো। সো এখন এই একেকজন একজন হাতের দাঁত ধরছে। তার কাছে মনে হলো হাতি হলো একটা বড় সাইজের মূলার মতো। তাইলে এই যে হাতি একেকজনের কাছে একেক রকম। কারণ একেকজন আসলে একেকটা সাইড দেখছে। সো এরকমই আমেরিকা কেমন, কানাডা কেমন এটা একেকজনের কাছে একেক রকম। তাই না? এখন কেউ আছে দেখা যায় যে উনি খুবই যৎসামান্য ইনকাম করে কিন্তু উনি প্রচুর রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পায়। এখানে অনেক রকমের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা আছে। তাই না? বাবা-মা ২ জন আছে তাদের জন্য ধরেন $৭,০০০-৮,০০০ পাচ্ছে, খাবার পাচ্ছে, এই পাচ্ছে, সেই পাচ্ছে। তাদের লাইফ একরকম। আবার আরেকজন দেখা যাচ্ছে $১,০০,০০০ ইনকাম করতেছে, উনি কোন সুযোগ-সুবিধা পায় না। উনি বাজারে গিয়ে ইলিশ মাছ একটা কেনার আগে উনি ৩ বার চিন্তা করে। কারণ হচ্ছে উনাকে তো উনার পকেটের পয়সা দিয়ে কিনতে হয়। আবার আরেকজনের দেখা যাচ্ছে যে উনি মোটামুটি দেখলে আপনার উনার বাজার করার স্টাইল দেখলে মনে হবে যে উনি আমেরিকার চৌধুরী সাহেব। ইলিশ মাছ কিনতেছে, এই কিনতেছে, সেই কিনতেছে। আপনি দেখবেন
$400-500 বাজার করছে, এরপরও এই ইবিটি কার্ডটা ধরায় দেয়। এগুলো হচ্ছে আপনার ওই যে সরকারি বিভিন্ন রকমের সুবিধা আরকি। আ অ এই একটা কার্ড আছে, ওইটা দিয়ে ওনারা বাজার করতে পারে। সো ওইটার জন্য ওনাদের পকেট থেকে পয়সা দেয়া লাগে না। কারণ ওনাদের ইনকাম কম। সরকার ওনাদেরকে বাসা দিয়ে দিচ্ছে, সেখানে ফ্রি থাকতেছে। বিভিন্ন রকম। এরপরে বাবা-মা যাদের একটু বয়স্ক, একটু অসুস্থ, তাদের জন্য সরকার মানে এইড দেয় এবং সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের অগ্রাধিকার থাকে। সো মানে উনারা তো তখন তাদের লাইফস্টাইল একরকম। তারা মানে রীতিমতো রাজার হালে থাকতেছে। আবার আরেকজন দেখবেন মানে আ মানে এত কাজ করা লাগতেছে তার, মানে দিনে ১২ ঘন্টা ১৩ ঘন্টা কাজ করা লাগতেছে। নিঃশ্বাস ফেলার সময় নেই। কারণ উনি তো আর কোন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছে না। কারণ উনার ইনকাম আছে। আমেরিকায় ফ্রি ট্রিটমেন্ট আপনি শুনবেন একজনের কাছ থেকে যে আপনার যত রোগ হচ্ছে একদম ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট বাট ফ্রি। ফ্রি তো আর না, এটা সরকার দিচ্ছে আরকি। মানে সরকার উনার ইন্সুরেন্স এর প্রিমিয়াম দিচ্ছে। সো ইন্সুরেন্স হচ্ছে উনার চিকিৎসার সব খরচ দিচ্ছে। আবার যারা রিচ তাদের জন্য কিন্তু আবার ভিন্ন গল্প। আপনি দেখবেন আমেরিকায় চিকিৎসা এত এক্সপেনসিভ যে বড় লোকরা রীতিমতো তাদের জানের উপর দিয়ে উঠে যায়। কেন? কারণ হচ্ছে সেটা হচ্ছে হার্ট সার্জারি করতে যদি আপনি রিচ হন আরকি, আপনি যদি মিলিয়নিয়ার হন, আপনার তার টাকা তো আর গভর্নমেন্ট দিবে না। আপনার টাকা ইন্সুরেন্সও দিবে না। কারণ তার ইন্সুরেন্সের প্রিমিয়াম অনেক হাই হবে। সো তখন যে ঘটনাটা ঘটে সেটা হলো তার দেখা যাবে যে হার্ট সার্জারি করতে ওপেন হার্ট সার্জারি করা লাগবে। এটা আমেরিকায় করতে লাগবে $3,00,000 তো $3,00,000 তখন সে চিন্তা করে যে ভাই আমার এই আমেরিকায় হার্ট সার্জারি করে কোনো কাজ নাই। তখন সে চলে যায় ইন্ডিয়ায় বা থাইল্যান্ডে। থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে, সেখানেও কম কম্পারেটিভলি আমেরিকার থেকে। আবার বাংলাদেশে অ্যাপোলো হসপিটালে যদি করেন সেখানে হয়তো আপনার $10-12 লাখ লাগবে। তো মানে $10,000। তো $10,000 সে অ্যাপোলো হসপিটালে হার্ট সার্জারি করে তারপরে বা এই যে ইন্ডিয়াতে অনেকে যায়। আমেরিকা থেকে প্রচুর মানুষ কিন্তু সার্জারি করতে ইন্ডিয়ায় যায়। কারণ হচ্ছে আমেরিকায় সার্জারি করলে তার পকেট থেকে পয়সা দিতে হবে। $3,00,000 দিতে হবে বা $4,00,000 দিতে হবে। সো এবং তার যেহেতু পয়সা আছে তার তো আর মাপ নাই। সো একেকজনের গল্প একেক রকম। তো আপনি উনার কাছ থেকে শুনবেন, উনি বলবে যে ভাই আমেরিকা এত এক্সপেনসিভ। আরেকজন বলবে যে ভাই আমেরিকা রাজার হালে। কারণ উনার আসলে কোনো পয়সা লাগে না। উনি সরকারের কাছ থেকে বাসা ভাড়া পায়, বেকার ভাতা পায়, এই পায়, সেই পায়, হাজার রকমের সুবিধা পায়। তাই না? উনার বাজার যা আপনার কিনবেন আপনি পাচ্ছেন। ওই যে কানাডাতে ব্যতিক্রম। হ্যাঁ, একেকজন কানাডা তো ব্যতিক্রম না, ডিপেন্ড করে আরকি। ওই যে বললাম আ কোনটা ব্যতিক্রম? একেকজনের একেক রকম। আ একেকজন একেক রকম সুযোগ সুবিধা পায়। যারা আর্মিতে সার্ভ করছে তাদের ফ্যাসিলিটিস একরকম। আ এরকম যাদের আবার অনেকে আছে আনডকুমেন্টেড, তাদের লাইফ আবার আরেক রকম। সো এখন কার কাছ থেকে আপনি আসলে গল্পটা শুনবেন সেটার উপরে নির্ভর করে। সো ওই যে বললাম আমাদের জীবনের অভিজ্ঞতা। হ্যাঁ? আচ্ছা। সো অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। আজকে হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিভাবে আমাদেরকে প্রোগ্রামড করে, আমাদের ৩ টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, এডুকেশন, এনভায়রনমেন্ট, এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন। এডুকেশন আমাদেরকে কিভাবে প্রোগ্রাম করে দেখেন। এইটা হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম করার সবচেয়ে কার্যকর পদ্ধতি। এখন একাডেমিক কারিকুলামে যদি কোনো কিছু ভুল ঢুকিয়ে দেয়া যায়, তাহলে সেটা ভুলটাই একসময় ঠিক মনে হবে। বরং ঠিকটাকে ভুল মনে হয়। এজন্যই আমরা একাডেমিক কারিকুলাম নিয়ে কথা বলি। যে একাডেমিক যে কারিকুলাম আ সেইটা নিয়ে দেখবেন মাঝে মাঝেই হয় যে আমাদের একাডেমিক কারিকুলামে এগুলা কেন করে দেয়া হলো। সো দেখেন আমরা একটু প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিভাবে আমাদের মনোভাবে প্রভাব ফেলতেছে সেইটা নিয়ে একটু কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্র ১ম অঙ্কন করে আরবরা। যে ওয়ার্ল্ডের যে ম্যাপ এটা ১ম আরবরা অঙ্কন করে। আরবরা মানে আরবের মুসলমানরা। তো কিন্তু ব্রিটিশরা যখন আমাদেরকে এই মানচিত্র পড়াতে আসলো তখন তারা মানচিত্রটা উল্টে দিল। মানচিত্রটা উল্টে দিল মানে হচ্ছে পৃথিবীর মানচিত্রের এখন আপনি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে মানচিত্রের যত ধনী দেশ আছে মানে পশ্চিমা দেশগুলো হচ্ছে মানচিত্রের উপরের দিকে। মানে মানচিত্রের নর্থ হচ্ছে উপর আর সাউথ হচ্ছে নিচের দিক। তো নর্থ এ হচ্ছে কানাডা, আমেরিকা, ইউরোপ, জাপান। মানে পৃথিবীর যত ধনী দেশ সব মানচিত্রের উপরের দিকটায় নর্থ। আর সাউথ এ হচ্ছে সব গরিব দেশ। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া এগুলো হচ্ছে সব মানচিত্রের নিচের দিকে বা সাউথের অংশে। কিন্তু ঘটনাটা হচ্ছে পৃথিবীর মানচিত্রটা ১ম অঙ্কন করছে আরবরা এবং এই মানচিত্রটা যখন আঁকা হয় তখন এই মানচিত্রটার মানে সাউথটা ছিল হচ্ছে উপরের দিকে আবার নর্থ ছিল নিচের দিকে। কারণ তখন ইউরোপে ছিল অন্ধকার যুগ। আমেরিকা তখনো আবিষ্কারও হয়নি। তাই না? এইসব দেশ জাপান অত্যন্ত দরিদ্র দেশ ছিল তখন। জাপানিরা রিচ হইছে চায়নাদের মতো। জাপান একসময় আপনার এই চায়নাদের মতো সস্তা প্রোডাক্ট তৈরি করত। আস্তে বাজার দখল করছে। একটা সময় মানুষ
জাপানের প্রোডাক্ট নিয়ে খুব হাসাহাসি করতো। এখন যেরকম চাইনিজ প্রোডাক্ট নিয়ে। এখন অবশ্য আস্তে, আস্তে চাইনিজ প্রোডাক্টেরও কিন্তু কদর বাড়ছে। সো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে চাইনিজ প্রোডাক্টের মতোই একটা সময় জাপানিরা খুব সস্তা প্রোডাক্ট তৈরি করে বাজার দখল করছে। আস্তে, আস্তে তারা তখন কোয়ালিটি ইমপ্রুভ করছে। সো একটা সময় জাপান দরিদ্র ছিল। তো এনিওয়ে এখন ব্রিটিশরা যখন আমাদেরকে পৃথিবীর মানচিত্রটা পড়াতে আসলো, তারা মানচিত্রটা আস্তে করে উল্টে দিল। মানে মানচিত্রটাকে ঘুরাইয়া দিছে আরকি। এখন নর্থ চলে গেল উপরের দিকে, সাউথ চলে গেল নিচের দিকে। তো এখন এই উল্টাটাকেই এখন আমাদের কাছে ঠিক মনে হয়, ঠিকটাকেই উল্টা মনে হয়। এখন যদি মানচিত্রটাকে আমি একটু উল্টে দিই, আপনার কাছে মনে হবে যে ভাই মানচিত্র তো উল্টা। আসলে ওইটাই ঠিক। তাই না? আমরা যেমন ইতিহাস আমরা ৩ ভাগ করে পড়ি। যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এটা ব্রিটিশ আমাদেরকে এইভাবে ইতিহাস পড়ানো শুরু করছে। যে প্রাচীন যুগ। আচ্ছা, প্রাচীন যুগ মানে হচ্ছে মানে একবারে প্রাস্তর যুগ-টুগ যেগুলো এখনকার পৃথিবীর সাথে সেটা ভিন্ন একটা আ যুগ। মধ্যযুগ। মধ্যযুগ মানে হচ্ছে অন্ধকার যুগ, যে সময়ে কোনো সভ্যতা ছিল না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে মধ্যযুগ। বলে যে মধ্যযুগীয় বর্বরতা। তাই না? এরপর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ কোনটা? আধুনিক যুগ হচ্ছে ওই ব্রিটিশ যেখান থেকে আমাদেরকে শাসন করা শুরু করলো, সেটাই হলো গিয়ে আধুনিক যুগ। ব্যাস। তা আমাদের মাথায় এটা সেট হয়ে গেল যে ব্রিটিশ মানেই হচ্ছে আধুনিক। হ্যাঁ, মানে প্রাচীন তো প্রাচীন বুঝলাম। মধ্যযুগ মানেও বুঝলাম, মধ্যযুগ মানে হচ্ছে মোগল-টোগল এরা যারা ছিল এগুলো হলো মধ্যযুগ, এগুলো এখন আর চলে না। আর ব্রিটিশ যেখান থেকে শুরু করলো সেটা হয়ে গেল আধুনিক। এবার ব্রিটিশ যা করবে তাই আধুনিক। ব্যাস। তাই না? ব্রিটিশ আ ধরেন চুলেরে এখন পিঙ্ক করলো, তো এখন চুলেরে পিঙ্ক করা এটা আধুনিক। মানে ব্রিটিশদের যে পোশাক সেটাই এখন আধুনিক পোশাক। ব্রিটিশদের যে মিউজিক সেটাই এখন আধুনিক মিউজিক। ব্রিটিশদের যে একাডেমিক সিস্টেম সেটাই এখন আধুনিক সিস্টেম। হ্যাঁ, ব্রিটিশ হঠাৎ করে বলল যে না 1st ডিভিশন, 2nd ডিভিশন চলবে না। এটা এখন জিপিএ। তাহলে জিপিএ আধুনিক হয়ে গেল। কারণ ব্রিটিশ এখন করছে। ব্রিটিশ একসময় রাজতন্ত্র ছিল। তো ব্রিটিশ হঠাৎ করে বলল যে গণতন্ত্র। এখন থেকে গণতন্ত্র চলবে। তাহলে গণতন্ত্র মানে হলো আধুনিক শাসন ব্যবস্থা। কারণ এখন ব্রিটেনে যেহেতু গণতন্ত্র, আমেরিকায় যেহেতু গণতন্ত্র, সুতরাং ব্রিটেন মানে হচ্ছে তাহলে সেটা মানে হচ্ছে আধুনিক। মানে ব্রিটিশ যা করবে সেটাই আধুনিক। ব্রিটেন হঠাৎ করে বলল যে না ৩ বছরের অনার্স এটা চলবে না, ৪ বছরের অনার্স করতে হবে। ওকে। তাহলে আমরাও সেটা কপি করলাম, কারণ এটা এখন আধুনিক হয়ে গেল। সো ব্রিটিশ কারিকুলামে যাই থাকবে, মানে ব্রিটিশ বলতে এখন ব্রিটিশ আমেরিকানরাও ব্রিটিশই আল্টিমেটলি পশ্চিমারা। মানে পশ্চিমারা যা করবে সেটাই আধুনিক। সেটা আমাদের মাথায় সেট হয়ে গেছে। এখন আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে, আধুনিক সেগুলো। তাই না? সবাই পয়সা খরচ করে জমি জমা বিক্রি করে তাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাইতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুল হলো আধুনিক। আর কওমি মাদ্রাসা সেগুলো হলো যে প্রাচীন যুগ, মধ্যযুগ, সেগুলো আধুনিক না। সেগুলাতে পড়ানো যাবে না। এবং সেগুলাতে ওরকম কোনো সরকারি পৃষ্ঠপোষকতা নাই, যে কারণে আমাদের মাদ্রাসাগুলো পিছিয়ে আছে। দেখেন মাদ্রাসা শিক্ষার অনেক সময় আমি মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলি। মাদ্রাসা শিক্ষার কারিকুলামে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলো সেরকম পৃষ্ঠপোষকতা পায় না। দেখেন আপনি ইংরেজি শিখতেছেন। ইংরেজি যেরকম প্রয়োজনীয় একটা ভাষা, ঠিক একই রকমভাবে আরবিও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। মানে আপনি যদি জাগতিক প্রয়োজনের কথা চিন্তা করেন, আরবি এখনকার পৃথিবীতে ইংরেজির মতোই একটি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষা। সুতরাং ইংরেজি যেরকম আমাদের শেখা দরকার, আমাদের এই জাগতিক প্রয়োজনে আমাদের আরবিও শেখা দরকার। সো আমাদের মাদ্রাসাগুলোতে যদি সঠিক পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, মাদ্রাসার ছাত্ররা যদি আসলেই ভালো আরবি জানে, দৈনন্দিন জীবনে মানে প্রয়োগ করার মতো আরবি যদি তারা জানে, তারা ভালো রোজগার করতে পারবে। এই যে ডিজিটাল মার্কেটিং বলেন, এসব ক্ষেত্রে ইংরেজির যেরকম সুযোগ আছে, একই রকম সুযোগ কিন্তু আরবিরও আছে। কারণ আরবির একটা বিরাট বাজার আছে। এই যে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভাষা আরবি। মানে ইংরেজি ৪ টা দেশের ভাষা মেইনলি ইংরেজি। আমেরিকা, কানাডা, আ তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এই ৫ টা দেশের ভাষা হচ্ছে ইংরেজি। এছাড়া পৃথিবীর আর কোন দেশের ভাষা কিন্তু ইংরেজি না। ইউরোপের বেশিরভাগ দেশের তাদের নিজস্ব ভাষা আছে এবং তারা ইংরেজি ভাষায় কথা বলে না। সো এমনকি কানাডায়ও 2nd ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। আমেরিকা আপনি শুনলে অবাক হবেন, আমেরিকার 2nd ল্যাঙ্গুয়েজ কিন্তু স্প্যানিশ। এবং এখানে বেশিরভাগ মানুষ আছে তারা ইংরেজিতে কথা বলে না। তারা সারা জীবনেও কোনো ইংরেজি একটা শব্দও বলে না। তারা স্প্যানিশ ভাষায় কথা বলে এবং তাদের আমেরিকায় থাকতে কোনো অসুবিধা হয় না। তারা একটা শব্দ ইংরেজি বলতে পারে না। তারা হাই হ্যালো বলতে পারে না ইংরেজিতে। তারা তাদের ভাষায় কথা বলে। এবং আমেরিকায় তারা দিব্যি চলে বেড়াচ্ছে। কোনো সমস্যা নেই।
সো কিন্তু আপনি যদি আরবি ভাষাটা ভালো করে শিখতে পারেন, আপনি ভালো ইংরেজি জানলে যেরকম আপনার আয়ের সুযোগ তৈরি হবে, ঠিক একই রকমভাবে আপনি ভালো আরবিও যদি জানেন, আপনার একই রকম সুযোগ তৈরি হবে ইন্টারনেটে, ইন্টারনেটের বাইরে যতগুলো কর্মক্ষেত্র আছে। কিন্তু ওই যে আরবি শেখাটাকে আমরা শুধু ধর্মীয় কারণে। আরবিটা আমরা না বুঝে মুখস্থ করি, না বুঝে পড়ি। আ এবং আমরা মনে করি আরবি পড়লেই আমাদের সোয়াব হবে। আরবির সাথে সোয়াবের কোনো সম্পর্ক নাই। আরবি জাস্ট অন্য আর ১০ টা ভাষার মতো একটা ভাষা। এর সাথে সোয়াব পাপ পুণ্যের কোনো সম্পর্ক নাই। কিন্তু জাগতিক দৃষ্টিকোণ থেকে আরবির প্রয়োজনীয়তা আছে। সো আমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে যদি ভালো আরবি শেখানো হয়, সেটা ভালো ইংরেজি শেখানোর মতোই ফলপ্রসূ। কিন্তু মাদ্রাসাগুলো ওই যে কারণ ওই ব্রিটিশ আমল থেকেই আমাদের মধ্যে ওই মেন্টালিটিটা তৈরি হইছে। যে যারা ইংরেজি শিখবে তারা হচ্ছে আধুনিক, আর যারা আরবি শিখবে তারা হচ্ছে মধ্যযুগ। এই মেন্টালিটিটা আমাদের মধ্যে সেখান থেকে তৈরি হয়েছে। কারণ এখন ইংরেজরা হচ্ছে বিশ্ব শাসন করে। তারপর হচ্ছে এই যে ইউনিভার্সিটির সমাবর্তনে কালো রঙের একটা গাউন পরে, এই যে চারকোনা হ্যাট পরে ডিপ্লোমা নেয়ার যে প্রথাটা, এটা ১ম চালু করছে মিশরের আল আজহার ইউনিভার্সিটি। মিশরের আল আজহার ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি। দেখুন, এই আল আজহার ইউনিভার্সিটি আ অক্সফোর্ডেরও অনেক আগের ইউনিভার্সিটি। তো এগুলো একটা সময় বিশ্ব সভ্যতার ধারক বাহক ছিল। কিন্তু যখন এবং এই পোশাকটাও যদি দেখেন, এই যে কালো রঙের যেটা, এটা তো আরবি পোশাক। এই যে সমাবর্তনের সময় যে পোশাকটা পরা হয়, এটা তো আরবদের পোশাক। তো কালো রঙের একটা বোরখার মতো পোশাক, গাউন আরকি যেটাকে আমরা বলি। তো কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন এটা অনুকরণ করল, তখন এটা আধুনিক হয়ে গেল। এই যে সমাবর্তন, এখন সমাবর্তন না করলে তো স্টুডেন্টদের মন খারাপ হয়ে যায়। যে এইটা হলো আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম, এখন একটা ডিগ্রি পেলাম, এটা হলো একটা কনভোকেশন। আমি ওই যে একটা গাউন-টাউন পরে তারপর আমার সার্টিফিকেটটা নেব। এইটা ১ম শুরু করছে কিন্তু মিশরের আল আজহার ইউনিভার্সিটি। বাট এটা কপি করল যখন এই আপনার অক্সফোর্ড, তখন এটা আধুনিক হয়ে গেল। তাহলে ব্রিটিশ যা করবে সেটাই আধুনিক। এরপরে দেখেন সুবাহ বাংলা বা বাংলা প্রভিন্স। বাংলা প্রভিন্স, এই সুবাহ বাংলা মানে এটা হচ্ছে মোগল সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী রাজ্য যেটা ছিল ঢাকা। এই যে ওকে। মোগলদের যতগুলো প্রদেশ ছিল তার মধ্যে বাংলা প্রভিন্স বা বাংলা প্রদেশ ছিল সবচেয়ে সম্পদশালী। সমগ্র মোগল সাম্রাজ্যের টোটাল জিডিপির ৫০% আসতো এই বাংলা প্রভিন্স থেকে। এই বাংলার যে প্রভিন্স সেখান থেকে জিডিপির মোট ৫০% আসতো। তো তৎকালীন এই যে বাংলার যে মানে বাংলা মানে তো হচ্ছে এই বাংলা মানে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা মিলিয়ে এই যে বাংলা প্রভিন্স। এটা অত্যন্ত উর্বর। কারণ আমাদের এই বাংলা প্রভিন্স এটা উর্বর হওয়ার পিছনে কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ। বাংলাদেশকে ভাটির দেশ বলে। কেন ভাটির দেশ বলে? কারণ এই যে হিমালয় থেকে যে পাহাড়, মানে হিমালয় থেকে যে পানি, এই পানিটা গড়িয়ে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে। তো এই পুরো বাংলাদেশটা তৈরি হইছে বা এই পুরা বাংলা প্রভিন্সটা তৈরি হইতেছে নদীবাহিত পলিমাটি দিয়ে। সো পলিমাটি অত্যন্ত উর্বর এবং সে সময়ের অর্থনীতি যেহেতু ছিল কৃষি নির্ভর। মানে এখন কৃষি সব জায়গায় তো ফসল হয় না। যেমন ধরেন আমেরিকার এই ইন্ডিয়ার রাজস্থান, রাজস্থান পুরোটা মরুভূমি। সেখানে তো আর ফসল হয় না। সো যখন অর্থনীতি ছিল হচ্ছে কৃষি নির্ভর, যে কারণে এই বাংলা পুরোটাই অত্যন্ত উর্বর। এখানে চাষবাস করা অত্যন্ত সহজ। আপনি একটা ফসল ফেললেই গাছ উঠে যাচ্ছে, সেখানে ফসল ধরতেছে। আপনার আলাদা করে সার সেচ এগুলো খুব একটা দেয়া লাগে না। পানি যত্রতত্র পানি, কারণ নিচু নিচু জমি হওয়ার কারণে পানি অ্যাভেলেবেল। কিন্তু অনেক জায়গা আছে সেগুলো অনেক উঁচু, যেমন ধরেন দার্জিলিং, সেখানে আপনি পানি কিভাবে পাবেন? কারণ এত উঁচু জমি, সেখানে তো পানি জমে না। সো সেখানে যদি আপনার চাষ করতে হয়, আপনি পানি কোথায় পাবেন? আপনাকে সেখানে খাবারের যে পানি, সেই পানি তাদেরকে নিচ থেকে মোটর দিয়ে টেনে, এখন মোটর দিয়ে টেনে নিতে পারে। আগেকার দিনে তো আর মোটর ছিল না। তখন উপরে তাদের পক্ষে বসবাস করাই কঠিন হয়ে যেত। কারণ খাবারের পানি নাই। সেখানে চাষবাসের পানি তো প্রশ্নই উঠে না। কিন্তু বাংলা, এই যে বাংলা প্রভিন্স যেটা, এটা অ অত্যন্ত সম্পদশালী প্রভিন্স ছিল। টোটাল ওয়ার্ল্ড জিডিপির ১২% তৎকালীন, মানে বাংলার তৎকালীন জিডিপি ছিল ওয়ার্ল্ড জিডিপির 12%। মানে পুরা বাংলাদেশের এই মানে বাংলা প্রভিন্সের যে জিডিপি ছিল সেটা ছিল টোটাল ওয়ার্ল্ড জিডিপির 12%, এবং যেটা ছিল তৎকালীন পুরো পশ্চিম ইউরোপের জিডিপির থেকে বেশি। মানে এই ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে আসার আগে বাংলাদেশের জিডিপি ছিল পশ্চিম ইউরোপের চেয়েও বেশি। মানে অর্থনৈতিকভাবে বাংলা এত সমৃদ্ধশালী ছিল। কারণ তখনকার জিডিপি ছিল কৃষি নির্ভর। কৃষি নির্ভর হওয়ার কারণে এই অঞ্চলটা যেহেতু উর্বর, এই কারণেই ব্রিটিশরা এসে বাংলা ১ম এ দখল করছে। ১ম এ কিন্তু ব্রিটিশরা এসে বাংলা দখল করছে। তাই না? এবং কলকাতা ছিল ব্রিটিশের 2nd রাজধানী। এই সাবকন্টিনেন্টে যে ব্রিটিশরা শাসন করছে, সাবকন্টিনেন্টে তাদের রাজধানী ছিল কলকাতা। এখনো যদি আপনারা কলকাতায় যান, সেইসব তাদের শাসনের বিভিন্ন কিছু পাবেন এখনো।
সো ব্রিটিশরা মেইনলি কেন করছে? কারণ বাংলা অত্যন্ত সমৃদ্ধশালী একটা জায়গা ছিল। কিন্তু ব্রিটিশ যখন এই অঞ্চলে আসে তখন বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ধনী দেশ। আর ব্রিটিশ যখন এই অঞ্চল থেকে চলে যায় তখন বাংলাদেশ পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। তাহলে ব্রিটিশ যখন এদেশ থেকে চলে গেল তখন বাংলাদেশ হলো পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। এই হলো ব্রিটিশদের তথাকথিত আধুনিক শাসন ব্যবস্থার ফলাফল। শুধু বাংলায় কেন, পৃথিবীর যেই কয়টা দেশে ব্রিটিশরা গেছে সেখানকার আদিবাসীদেরকে ব্রিটিশরা হত্যা করে নির্বংশ করে ফেলছে। আপনি অস্ট্রেলিয়া যান, সেখানকার আদিবাসীরা নাই। আদিবাসীদেরকে ব্রিটিশরা নির্বংশ করে ফেলছে। অস্ট্রেলিয়ার আদিবাসীরা নিখোঁজ। সব মেরে ফেলছে। তারপরে আমেরিকা ব্রিটিশ কলোনি ছিল। আমেরিকায় কোনো আদিবাসী নেই। আমেরিকার আদিবাসীদেরকে ব্রিটিশরা মেরে সাফ করে ফেলছে। তারপরে আসেন বাংলাদেশেও ঠিক তারা একই প্রক্রিয়ায় চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে তাদের এই স্ট্র্যাটেজিটা সফল হয় না। এর কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা। পিঁপড়ার মতো মানুষ এদেশে। এত মানুষ মারা তো সম্ভব না। কিভাবে মারবেন আপনি? আর তাছাড়া তখনকার দিনে তো আর পারমাণবিক বোমা ছিল না। আপনারা মানুষ মারতে হবে তলোয়ার দিয়ে কোপায়ে, কোপায়ে। তো কোপায়ে, কোপায়ে কতদিনের মধ্যে মানুষ এত মানুষ মারবেন কিভাবে? তার একটা উত্তম পন্থা আবিষ্কার করল। সেটা হচ্ছে দুর্ভিক্ষ। একটা আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ আবিষ্কার করল ৭৬ এর মনান্তর। বাংলার জনসংখ্যা ছিল ৩ কোটি। ৩ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ মারা গেছে এই দুর্ভিক্ষে। অথচ ব্রিটিশরা কোনো লঙ্গরখানা খোলে নাই। তখন এই যে বাংলাদেশের মানুষ তখন একজন আরেকজনের সাহারা হইছে আরকি। মানে এই বাংলাদেশের মানুষই একজন আরেকজনকে এইভাবে করে মানুষ সারভাইভ করছে। সেই সময়ে একজন বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন উনি ওনার সম্পদ এই অকাতরে দান করে দিলেন। তো ওনাকে একবার জিজ্ঞেস করছিল ওনার আপনার যে ওনার যারা সাথী সহচর, ওনারা জিজ্ঞেস করছে আরকি বলে যে, "হাজী সাহেব, আপনি যেইভাবে করে আপনার সম্পদ বিলি করতেছেন তাতে তো একসময় আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনি না খেয়ে মারা যাবেন।" তো তখন উনি বলছিল যে, আমার টাকা থাকতে যদি আমার দেশের মানুষ না খেয়ে মারা যায়, তাহলে আমার এই টাকার উপর লানত পড়ুক। সো এই ছিল হাজী মোহাম্মদ মহসিন, একজন বিশিষ্ট দানবীর। তো উনি তখন অকাতরে উনার সম্পদ দান করলেন এবং জায়গায়, জায়গায় উনি লঙ্গরখানা খুলছেন। খুলে এই যে মানুষ খেয়ে হচ্ছে উনি তখন মানুষ সারভাইভ করছে। তো এই হচ্ছে ব্রিটিশদের শাসন ব্যবস্থা। ব্রিটিশরা পৃথিবীর যত জায়গায় গেছে, যতগুলা ব্রিটিশ কলোনি আছে সেগুলা এখন পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। সব দেশ থেকে ব্রিটিশ লুট করছে। অথচ সেইখানে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা এখনো চালু। এখনো পর্যন্ত আমাদের দেশে সেই কলোনিয়াল যে শাসন, এখনো পর্যন্ত আমাদের দেশ থেকে যারা অক্সফোর্ডে পড়তে যাবে, যারা হার্ভার্ডে পড়তে যাবে তাদেরকে আমরা মনে করি এই তারা শিক্ষিত হইল। হ্যাঁ? আর যারা আপনার আমাদের প্রচলিত শিক্ষা বা ওই যে আ আরবীয় শিক্ষায় শিক্ষিত হবে তাদেরকে আমরা মনে করি যে না এগুলো তো মধ্যযুগীয় শিক্ষা। মধ্যযুগীয় শিক্ষা না। একটা সময় পৃথিবীর সব দামি, দামি বই আরবি ভাষায় অনুবাদ করা হতো। আরবি ভাষায় প্রকাশিত হতো। এই যে গ্রিক ফিলোসোফার আরব মানে কিছু বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো আরবি বই মানেই কিন্তু এই কোরআন হাদিস না। মানে যত বড়, বড় আপনার ইবনে সিনার বই আরবি ভাষায় মানে ইবনে সিনা, তারপরে ইবনে খালদুন, আপনার এই যে যত বড়, বড় দার্শনিক আমরা একটা পর্ব এই সিরিজে আলোচনা করেছি জ্ঞান বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অবদান। আপনার এই যে মুসা আল খারেজিমি, তাই না? গণিত, তাই না? মুসা আল এই যে এখন আমরা কি বলি? এই যে বলি না Facebook এর অ্যালগরিদম, YouTube এর অ্যালগরিদম, এই অ্যালগরিদম কোত্থেকে আসছে? অ্যালগরিদম শব্দটা আসছে হলো আপনার আ মুসলিম গণিতবিদ মুসা আল খারেজিমি। মুসা আল খারেজিমি হচ্ছেন গণিতের জনক। তো এই মুসা আল খারেজিমির বই যখন ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়, তখন তারা আল খারেজিমি শব্দটাকে লিখছে আল-গারিদিমি। মানে ল্যাটিন ভাষায় মুসা আল খারেজিমির বই ল্যাটিন ভাষায় অনুবাদ করার সময় লিখছে তারা মুসা আল-গারিদিমি। এই আল-গারিদিমি থেকেই অ্যালগরিদম। তাহলে দেখুন, আমরা যে জিনিসটা দেখতেছি তাহলে এই যে ব্রিটিশ সভ্যতার নামে আমাদেরকে যেটা শিখিয়েছে সেটা অসভ্যতা। জ্ঞান বিজ্ঞানের সর্বশাখায় জ্ঞান, চিন্তা, দর্শন এবং আপনার এই যে আরবরা এত আ কিভাবে তারা আরবরা দুনিয়া শাসন করছে। কারণ এর আগে সক্রেটিস, অ্যারিস্টটল সহ যত বড়, বড় মনীষী ছিল গ্রিককে, তাদের বই আরবি ভাষায় তারা অনুবাদ করছে। সেখান থেকে তারা দর্শন, তারা আপনার যুক্তিবিদ্যা, তারা গণিত, বিভিন্ন রকম বিষয়ে চিকিৎসা বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি এসব বিষয়ে তারা জ্ঞান অর্জন করছে। প্রত্নতত্ত্ব, এই যে জিওগ্রাফি বললাম না পৃথিবীর মানচিত্র ১ম আরবরা অঙ্কন করছে।
এবং সেখান থেকে আস্তে কিন্তু তারপরে ব্রিটিশরা এসে আমাদেরকে এগুলো ভুলাইয়া দিল। ব্রিটিশরা এসে বুঝাই দিল যে তারা যা করবে সেটাই হচ্ছে গিয়ে আধুনিক। সেটাই হচ্ছে গিয়ে আধুনিক শাসন ব্যবস্থা, সেটাই আধুনিক সরকার ব্যবস্থা। হ্যাঁ, সেটাই হচ্ছে আধুনিক অর্থ ব্যবস্থা। মানে ব্রিটিশ যা, যা করবে সেটাই আধুনিক শিক্ষা ব্যবস্থা। এটা আমাদের মাথায় সেট হয়ে গেছে। এখন ব্রিটিশ নাই কিন্তু তারপরেও আমাদের মধ্যে ওই গোলামের মানসিকতা রয়ে গেছে। কারণ our brain become colonialized আমাদের ব্রেইন colonialized হয়ে গেছে। ২০০ বছর ধরে ব্রিটিশ আমাদেরকে প্রোগ্রাম করছে। এই যে এই বৃত্ত হিসাবে তারা আমাদেরকে এমনভাবে প্রোগ্রাম করে দিয়ে গেছে যে আমরা এখন আর এ থেকে বের হইতে পারি না। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার কুফল। মানে এইভাবে করে আমাদেরকে প্রোগ্রাম করা হয়। সো এখন আসেন আমরা একটু দেখে নেই যে এই যে আধুনিকতার নামে ব্রিটিশ আমাদের মধ্যে যে জিনিসটা তৈরি করছে। আধুনিকতার নামে ব্রিটিশ আমাদের নিজেদের গৌরবময় ইতিহাস ঐতিহ্য মুছে ফেলে ঔপনিবেশিক দাসত্বের পার্ট আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে যে কারিকুলাম সেই কারিকুলাম থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি না। আজ আজ আমাদের ক্ষমতাসীনরাই আমাদের পাঠ্যক্রম ঠিক করে। একই ধারাবাহিকতায় সুবিধাভোগী মোসাহেব, অন্ধ তাবেদার এবং রাজনৈতিক দুর্বৃত্ত তৈরি করে। আমাদের শিক্ষিতরা বরং অশিক্ষিতদের চেয়ে অনেক বড় দস্যু। এ কারণেই বলা হয় কুশিক্ষার চেয়ে অশিক্ষা উত্তম। তাহলে দেখেন এই কথাগুলো এজন্য বলতেছি। দেখেন ব্রিটিশরা যেসব আইন আমাদের দেশে তৈরি করছে, আমাদের দেশে এখনো যত আইন আছে সব কিন্তু ব্রিটিশ আইন। এই যত আপনি আইন দেখবেন এগুলা সবই ব্রিটিশ আইন, ব্রিটিশ আমলের আইন। সো ব্রিটিশ এসব আইন তৈরি করছে, এসব আমলাতান্ত্রিক জটিল প্রক্রিয়া ডেভেলপ করছে হচ্ছে মূলত লুট করার জন্য। এইসব দুর্নীতি, এইসব অর্থ পাচার, এইসব আইন ব্রিটিশ তৈরি করছে হচ্ছে মূলত লুট করার জন্য। এই দেশের সম্পদ তারা লুট করে তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য এইসব আইন ব্রিটিশরা তৈরি করছে। কিন্তু যখনই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে যারা ১ম ক্ষমতায় গেল, তারা চিন্তা করল যে ওমা! এইসব আইন তো এখন আমাদের পক্ষে। কারণ এখন তো সরকারে আমরা, এখন তো ক্ষমতায় আমরা। তো এই আইন বদলানোর দরকারটা কি? তো তারা আর সে আইন বদলায় নাই। যারাই ক্ষমতায় যাচ্ছে, যে আইনের বিরুদ্ধে আন্দোলন করে তারা জনমত তৈরি করে শেষ পর্যন্ত ক্ষমতায় যাচ্ছে, তারা কেউ সে আইন বদলায় না। এই যে র‍্যাব, এই র‍্যাব কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করে নাই। এই র‍্যাব কিন্তু বিএনপি বানাইছে। এবং র‍্যাবের এই ক্রস ফায়ার, র‍্যাবের এই অন্যায় অবিচার, র‍্যাবের এই মানে বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল কিন্তু আওয়ামী লীগ। বলছে এই জননিরাপত্তা আইন, এই র‍্যাব এগুলা বন্ধ করতে হবে। এগুলা মানবাধিকার বিরোধী। কিন্তু সেই র‍্যাব আওয়ামী লীগ সরকার কিন্তু বন্ধ করে নাই। সেই র‍্যাব দিয়েই তারা এখন বিএনপি দমন করতেছে। তো কারণ আবার বিএনপি কি আসলে মনে করেন র‍্যাব বন্ধ করে দিবে? এই ডিজিটাল নিরাপত্তা আইন বিএনপি আসলে বন্ধ করবে? করবে না। সো এই আইন দিয়েই, এই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়েই বিএনপি আবার আওয়ামী লীগ দমন করবে। সো এখন যদিও তারা এই আইনের সমালোচনা করতেছে, কিন্তু যখনই ক্ষমতায় যাবে মানে ওই লাঠি, সেই লাঠি যখন আপনার হাতে থাকবে আপনি তো তখন আর সেই লাঠির বিরুদ্ধে কথা বলবেন না। যে লাঠি তো ভাই আমার হাতে। কিন্তু লাঠি যখন আপনার পিঠে পড়বে তখন আপনি বলবেন যে ভাই এ কোন জুলুম। এইটা তো হইতে পারে না। এটার বিরুদ্ধে আপনি তখন প্রতিবাদ করবেন। কিন্তু ব্রিটিশ আইন কোন সরকার বদলায় নাই। পাকিস্তান সরকারও বদলায় নাই। তারা ঠিক এই একই আইন দিয়েই আমাদেরকে লুটপাট করত। এরপরে যখন আমরা স্বাধীন হলাম আমরাও কেউ এই আইন আর বদলানো না। এই আইন কেউ বদলায় নাই। যখন স্বাধীনতার পর একের পর এক সরকার আসছে কেউ এসব আইন বদলায় না। এবং আমি যে আজকে কথা বলতেছি আপনি যদি মনে করেন যে সজল ভাই কি সুন্দর, সুন্দর কথা বলতেছে, বাহ! সজল ভাই তো খুবই ভালো মানুষ। আমারে আজকে প্রধানমন্ত্রী বানায় দেন আমিও বদলাবো না। এটা আপনাদেরকে আমি নিশ্চিত করে বলে দিলাম। সো সুতরাং কেউ যত কারণ আমি এখন বলতেছি কারণ আমি আমার জায়গা থেকে বলতেছি আমার জন্য এই কথাগুলো বলা সুবিধাজনক। আমার জন্য এই কথাগুলো বলা লাভজনক। আমি কিছু করতালি-মরতালি পাবো, কিছু লাইক ভিউ পাবো, সেইজন্য আমি বলতেছি। কিন্তু আমি যখনই সরকারে বা প্রশাসনে থাকবো তখন আমি চিন্তা করব যে ভাই এসব আইনই তো দরকার। ডিজিটাল নিরাপত্তা আইনই তো দরকার। আমার বিরুদ্ধে কথা বলবে কেন? তার পুরা ইন্টারনেট ব্যান্ড করে দাও, ব্লক করে দাও, তারা জেলে ভরে দাও। আমার বিরুদ্ধে কথা বলা কত্ত বড় সাহস। তাই না? আমি যখন ক্ষমতায় থাকবো তখন এত ভালো, ভালো কথা বলব না আমি। তাই না? এই আপনার ধরেন ব্যারিস্টার সুমন। দেখতেছেন না এখন সংসদে গিয়ে মানে এমন তৈলুর রহমান হইছে উনি। তাই না? আপনার এত মানে এত তেল দিতেছে আগে পিছে ভাই উনি তো স্বতন্ত্র, উনি তো বিরোধী দলের এমপি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এমপির থেকে উনি বেশি বলে। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখেন উনি তো আর রাজনীতিও করেনি বা ঐরকম তো আসলে রাজনীতির কোনো ইয়া তো উনার নাই। উনি হুজুগে যেসব কথা বললে করতালি-মরতালি পাওয়া যাবে, লাইক ভিউ পাওয়া যাবে। সেইরকম একটা নিশে সেইরকম কিছু কথা এবং গত ৮-১০ বছর ধরে ওই যে উনি চুনারুঘাটে এই যে ব্রিজ বানায়, এই সাঁকো বানায়, এই বানায়, সেই বানায়। এগুলা তো উনি আসলে ব্রিজ বানায়, সাঁকো বানায় না। উনি আসলে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট বানায়। এইটা তো অনেকে বুঝতে পারে না। উনি যে এই যে সাঁকো-মাকো বানায়। এখন আমরা অনেকে মনে করি আরে বাপরে বাপ! ব্যারিস্টার সুমন কি এক বিরাট আ আ বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে কতগুলো সাঁকো বানাইছে। আরে ভাই
সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে কত বড় বড় ব্রিজ বানাইতেছে, হাজার হাজার মাইল রাস্তা বানাইতেছে, কত বড় বড় পদ্মা সেতু বানাইতেছে, স্কুল বানাইতেছে, কলেজ বানাইতেছে, মাদ্রাসা, মক্তব। বাংলাদেশে বাংলাদেশে অনেক শয়ে শয়ে, মানে প্রত্যেক, যেমন ধরেন আপনারা যে যে যা অঞ্চল থেকে এই লাইভটা শুনতেছেন, যারা যেখান থেকে এই আলোচনাটা শুনতেছেন, আপনাদের প্রত্যেকের গ্রামে একজন করে বড় ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, এবং উনি আপনাদের গ্রামে বড় স্কুল করছে, মাদ্রাসা করে দিছে, বড় মসজিদ করে দিছে, বড় কলেজ করছে, হসপিটাল করছে, এরকম আছে না? কিন্তু এদের কারো নাম আমরা জানি না। কিন্তু আমরা ব্যারিস্টার সুমনের নাম জানি। উনি কি বানাইছে? কতগুলা সাঁকো বানাইছে যেগুলো দিয়ে মানুষ পার হইতে পারে। এবং এইসব, এগুলো তো আসলে সাঁকো বানানো না, এগুলো হচ্ছে উনি কন্টেন্ট বানাচ্ছে। ব্যাস, এতে উনি এমপি হয়ে গেলেন। এখন উনি গিয়ে আসলে কি নিয়ে কথা বলবেন সেটা তো উনি পুরোপুরি বুঝতে পারতেছে না। যে উনি এখন চিন্তা করতেছে যে ভাই আমার সাপও মারতে হবে, লাঠিও ভাঙা যাবে না। তো এখন উনি মাননীয় প্রধানমন্ত্রী করতে করতে তসবি নিয়ে জব করতেছে। সো কারণ হচ্ছে ওই যে বললাম, আবার আপনি যখন ওনাকে যদি এখন হঠাৎ করে একটা মন্ত্রণালয় দিয়ে দেয়, তখন দেখবেন যে ভাই উনি যেসব মন্ত্রী আছে এগুলো থেকে অথর্ব হয়ে যাবে। কারণ উনি আলটিমেটলি কিছুই করতে পারবে না। সো এগুলো হচ্ছে বাস্তবতা। তা আমি এখন যে কথাগুলো বলতেছি, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলি তখন আমরা চিন্তা করি আমাদের লাইক, আমাদের ভিউ, আমাদের জনপ্রিয়তা। আমরা আমরা আমাদের জায়গা থেকে কথা বলি। মানে আমি আমার মাথায় হচ্ছে ওই জিনিসটা যে এই কথাগুলো বললে আমার বেশি ভিউ আসবে, আমার লাইক আসবে, বা আমি আমেরিকা থেকে কথা বলতেছি। বাট যখন আমাকে দায়িত্ব দেওয়া হবে তখন আপনি দেখবেন যে না, আমি তো এবার ভিন্ন কথা বলতেছি। কারণ আমার মাথায় তখন ভিন্ন চিন্তা কাজ করবে। আমার মাথায় তখন আমার আমার জায়গা থেকে তখন স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট ক্যালকুলেশনটা বদলে যাবে। সো তখন হিসাব নিকাশ দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে অনেক জায়গায়। সো কথা হলো আ যে যে জায়গাটায় ছিলাম সেটা হলো যে এই যে ব্রিটিশ যে আইনগুলো তৈরি করছে সেই আইনগুলো থেকে আমরা বের হতে পারি না। কারণ সেই জিনিসগুলো আমাদের মাথায় প্রোগ্রাম হয়ে গেছে। সো আ সিস্টেম করাপ্টেড হয়ে গেছে। এই যে আমলাতন্ত্র বলে না? আমি এই সিরিজটার পরে আমরা আস্তে, আস্তে অন্যান্য আলোচনায় যাব। কারণ হচ্ছে সাফল্যের বিজ্ঞান, আমরা তো মূলনীতি নিয়ে কথা বলছি। সো শুধু মূলনীতি নিয়ে তো আর হবে না, আমাদেরকে কাজের কথাও বলতে হবে। কারণ এটা হচ্ছে সাকসেস এর প্রিন্সিপল। এটা হচ্ছে আমাদের মানসিকতা নিয়ে আমরা কথা বললাম। বাট আমাকে তো ভাই একটা হার্ড স্কিল থাকতে হবে। সফট স্কিল দিয়ে তো আর শুধু আপনি সাকসেসফুল হতে পারবেন না। সফট স্কিল একটা এলিমেন্ট। হ্যাঁ? মানে আ যে জিনিসটা, আচ্ছা, সজল ভাই আপনার কথার সাথে আমি সব একমত না। কোনটা একমত না সেটা আগে একটু বুঝলে বলতে পারতাম। তাই না? কোন কথার সাথে একমত না? তো সেটা না জানলে তো আসলে বলা একটু মুশকিল। ওকে। হ্যাঁ, আমার সব কথার সাথে আমিও সবসময় একমত না। কারণ একটা কথা বলতেছি একটা চিন্তা থেকে, আবার সেটার অপোজিট যে চিন্তাটা সেটাও সত্যি। হ্যাঁ? সো এজন্যই মানে প্রত্যেকটা চিন্তারই এরকম ভিন্ন, ভিন্ন দিক থাকে। তা এখন আমি হয়তো এক চিন্তা করে বললাম, আপনি হয়তো আরেকটা সাইড থেকে চিন্তা করতেছেন যে, না এই কথাটা তো ঠিক না। হ্যাঁ, এই কথাটা ঠিক না, পুরোপুরি ঠিক না। যেমন ধরেন আজকে ব্রিটিশদেরকে তুলে-ধুনে করতেছি, তার মানে এই না যে ব্রিটিশরা যা করছে সব খারাপ করছে। ব্রিটিশরা অনেক কিছু ভালোও করছে। ব্রিটিশরাই বাংলাদেশের ১ম আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, ব্রিটিশরাই ১ম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। এগুলা নিয়ে কলকাতারও বহু মানুষ অনেক যুদ্ধ-মুদ্ধ করছে, কিন্তু ব্রিটিশরা জোর জবরদস্তি করে বা ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে, এবং ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো ইউনিভার্সিটি তারা প্রতিষ্ঠা করছে। ওয়ার্ল্ড ক্লাস একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে, এবং ঢাকা ইউনিভার্সিটির রেপুটেশন ব্রিটিশদের সময় অনেক ভালো ছিল। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির রেপুটেশন ডিক্লাইন করছে। মানে পরবর্তীতে সেটা এই স্ট্যান্ডার্ড আস্তে, আস্তে ডিটেরিওরেট করছে। কিন্তু ব্রিটিশদের সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে তারা আসলেই ওয়ার্ল্ড ক্লাস ছিল। বরং আরো অনেক কোয়ালিটি আম আ এডুকেশন তারা প্রোভাইড করছে। এই যে আমাদের ফুলার রোড দেখতেছেন, মিন্টো রোড দেখতেছেন, এগুলা সব এই যে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে পুরনো যে ভবনগুলো, এগুলো সব ব্রিটিশদের বানানো। সো ব্রিটিশরা আমাদেরকে অনেক ভালো কিছু আবার শিখিয়েছেও। মানে এমন না যে সবকিছুই আবার ব্রিটিশের খারাপ। এখন আমি একদিক থেকে এটা বলতেছি, আবার অপোজিটটাও সত্যি। অপোজিটেও কিছু কথা আছে। দ্বিমত করার সুযোগ আছে। এখন কথা হচ্ছে যে আমরা কাজের কথা নিয়ে বলবো যে দেখেন আমাদের দেশে সিস্টেমটা হচ্ছে করাপ্টেড। আমাদের দেশের এই যে আমলাতন্ত্র, এগুলো অনেক পুরনো আইন। এই আইনগুলো সরকার বদলাতে চায় না। কারণ হচ্ছে যারা ক্ষমতায় থাকে এই আইনগুলো তাদেরকে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দেয়। এখন আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন এই যে এখন আমাদের দেশে এই যে নির্বাচন ব্যবস্থা, তারপর হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যারা ক্ষমতায় থাকে তারা তো আর তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় না। তা এটা কেউই চাইবে না। মানে আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকে, বিএনপিও তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর চাইবে না। এমন না যে বিএনপি ক্ষমতায় গেলে তারা
বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বদলাতে পারে নাই, কারণ বিএনপি তো আর কখনোই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সংবিধান সংশোধন করার মতো, যেটা আওয়ামী লীগ পাইছে। আওয়ামী লীগ একবারে 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করছে এবং সেখানে যাওয়ার সাথে সাথে তারা তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বদলায় ফেলছে এবং অনেক কিছু তারা করতে পারছে 2/3 মেজরিটির, এবং এরপর থেকে তারা সংসদে ওই 2/3 মেজরিটি মেনটেইন করে রাখছে, যে কারণে তারা তা ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারে। সেই ক্ষমতা বা সেই সুযোগ অন্যরা পায়নি। অন্যরা পাইলে তারা ওই সুযোগ হাতছাড়া করতো না, কোনোভাবেই হাতছাড়া করতো না। সো কথা হচ্ছে যেটা, যখনই যারা ক্ষমতায় থাকে তারা এই ব্রিটিশ যে আইনগুলো ব্রিটিশ সরকার তখন তৈরি করছিল, যেটা সরকারকে আনফেয়ার অ্যাডভান্টেজ দেয়, সেগুলো আর কেউ বদলায় না। তো এখন এই আমলাতন্ত্র, এটার সমস্যাটা হচ্ছে যে জায়গায় দেখেন সিস্টেমে প্রবলেম। এমন না যে আমাদের সরকারি কর্মকর্তাদের যোগ্যতা কম, তা না, যোগ্যতা তাদের আছে, কিন্তু সিস্টেম তাকে, যেমন ধরেন আপনি ইলন মাস্ক বা ধরেন জেফ বেজোসকে যদি আপনি এনে এখন আমাদের এই ধরেন যোগাযোগ মন্ত্রণালয়ের আপনি বা ধরেন তথ্য মন্ত্রণালয়ের আপনি সচিব বানায় দিলেন জেফ বেজোসকে, এনে বললেন যে আপনি আমাদের যে বিটিভি এটাকে লাভজনক একটা টেলিভিশনে রূপান্তর করেন, পারবে না। জেফ বেজোস এটা করতে পারবে না। কারণ হচ্ছে এটা এমন না যে জেফ বেজোসের যোগ্যতা নাই, জেফ বেজোসের যোগ্যতা আছে। কিন্তু কারণ জেফ বেজোসের কথা এই জন্যই বললাম, জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট কিনে ১ বছরের মধ্যে সেটাকে প্রফিটে নিয়ে গেছে। জেফ বেজোস যখন ওয়াশিংটন পোস্ট কিনে, আমেরিকায় তো আর ওনারা পত্রিকা মাস্তানি করার জন্য কিনে না। আমেরিকায় পত্রিকা কিনে প্রফিট করার জন্য। সো জেফ বেজোস হঠাৎ করে শুনলো যে ওয়াশিংটন পোস্ট একটা বিখ্যাত পত্রিকা, কিন্তু ইন্টারনেট রাইজ করার সাথে সাথে ওয়াশিংটন পোস্ট লোকসান দেওয়া শুরু করছে, কারণ মানুষ পত্রিকা পড়ে, নিউজ পড়ে ইন্টারনেটে। সো যে কারণে ওয়াশিংটন পোস্টের রেভিনিউ কমা শুরু করলো এবং কমতে কমতে মানে ওয়াশিংটন পোস্ট হয়ে গেছে নকিয়ার মতো। নকিয়া যেরকম স্মার্টফোনের যুগে এসে তারা পিছায়া পড়লো, তখন এই ওয়াশিংটন পোস্ট ইন্টারনেটের যুগে এসে মার খেয়ে গেল নিউ ইয়র্ক টাইমস এর কাছে। নিউ ইয়র্ক টাইমস ইন্টারনেটে অনেক বেশি জনপ্রিয়, তাদের রেভিনিউ অনেক বেশি। সো জেফ বেজোস এটা শুনে বলল যে ওয়াশিংটন পোস্ট মানে ওয়াশিংটন পোস্ট প্রতি বছর প্রায় $40 মিলিয়ন লোকসান দিচ্ছে। তাদের লোকসানের পরিমাণ এত বাড়া শুরু করলো যে তারা প্রায় দেউলিয়া হওয়ার পথে। প্রতি বছর তারা $40 মিলিয়ন লোকসান দিচ্ছে। তখন জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট কিনলো। জাস্ট ১ বছরের মধ্যে নিউ ইয়র্ক টাইমসকে বিট করলো। এন্ড কিভাবে করছে? কারণ হচ্ছে ইন্টারনেটে যে মেকানিজম সেটা জেফ বেজোসের থেকে ভালো কে জানে। প্রথম ৪টা জিনিস করে উনি যে এই ওয়াশিংটন টাইমসকে বিট করছে। নাম্বার 1 হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন জেফ বেজোসের থেকে ভালো এই পৃথিবীতে কেউ বুঝে না। কারণ অ্যামাজন এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এসইও এর মধ্যে একটা টার্মই আছে অ্যামাজন এসইও। কারণ অ্যামাজনের ফ্রন্ট পেজে এসে আমরা যখন একটা প্রোডাক্ট সার্চ করি, ফ্রন্ট পেজে যে প্রোডাক্ট গুলো সেগুলোই বিক্রি হয়। তাহলে লাখ লাখ প্রোডাক্টের মধ্যে আপনাকে এসইও করে ফ্রন্ট পেজে আসতে হবে, তাহলেই আপনার প্রোডাক্টটা মানুষ কিনবে। সো অ্যামাজন এসইও সার্চ ইঞ্জিন। তো এই জন্য প্রথমত সার্চ ইঞ্জিন আর একটা আর্মি অফ এসইও এক্সপার্ট নিয়োগ করে দিল, যারা এসইও করে করে ওয়াশিংটন পোস্টকে গুগলের ফ্রন্ট পেজে নিয়ে আসছে বা নিউজ সাইট গুলোতে ফ্রন্ট পেজে নিয়ে আসছে। সেইটা করলো প্রথম জেফ বেজোস। দ্বিতীয় কাজটা যেটা করলো জেফ বেজোস, সেটা হচ্ছে উনি একটা কন্টেন্ট জেনারেটিং এআই টুল ডেভেলপ করছে, যেটা নাম ছিল হিলিওগ্রাম। মানে এখনকার এই যে চ্যাট জিপিটির মতো। চ্যাট জিপিটি তো এখন আসছে, কিন্তু উনি ওয়াশিংটন পোস্টের জন্য এরকম একটা কন্টেন্ট জেনারেটিং এআই টুল ডেভেলপ করছে হিলিওগ্রাম নামে, যেটা অটোমেটিক্যালি নিউজ জেনারেট করতো। মানে সারা পৃথিবীর যেখানেই নিউজ হোক, বাংলাদেশে হোক, তুরস্কে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে নিউজ হওয়ার সাথে সাথে কি হয়, মানুষ সেটা ইন্টারনেটে আপলোড করে। এই হিলিওগ্রাম হচ্ছে ইন্টারনেটে যত নিউজ ইনস্ট্যান্ট আপলোড হচ্ছে, সবগুলা নিউজের মধ্যে থেকে ওই রিলেটেড নিউজগুলো নিয়ে সে একটা আর্টিকেল বানায় ফেলে এবং সে ওইটাকে ইয়ে করে যে এই নিউজটা এই ওয়াশিংটন পোস্টে ছাপানোর মতো নিউজ এবং এটা হেডলাইন হওয়ার মতো নিউজ। তখন যেমন ধরেন তুরস্কে ভূমিকম্প হয়েছে, এখন সে চিন্তা করবে এটা ঘটনাটা তুরস্কে ঘটলো, এটা একটা বড় নিউজ, এটা নিউ ইয়র্ক ওয়াশিংটন পোস্টে নিউজ হওয়ার মতো নিউজ। তো তখন অটোমেটিক্যালি সে নিউজ জেনারেট করতেছে, যদিও সেটা নিউ ইয়র্ক টাইমসের সিনিয়র জার্নালিস্ট যারা, তারা সেটা এডিট করতো, প্রুফ রিড করতো, ফ্যাক্ট চেক করে তারপরে পাবলিশ করতো, বাট অ্যাটলিস্ট 70% কাজ হিলিওগ্রাম করে দিত। যে কারণে নিউ ইয়র্ক টাইমস সারাদিনে যতগুলা পোস্ট করে, আপনার এই ওয়াশিংটন পোস্ট তার ডাবল পোস্ট করে, ডাবলেরও বেশি। কারণ হচ্ছে তাদের টেকনোলজি আছে হিলিওগ্রাম। এবং এরপরে তারা আরেকটা টেকনোলজি ডেভেলপ করছে, সেটা হচ্ছে ক্যাবিস নামে একটা টুল ডেভেলপ করছে জেফ বেজোস। সেটা হচ্ছে কন্টেন্ট মডারেশন। কন্টেন্ট মডারেশন মানে হচ্ছে আপনি ধরেন ক্রিকেট খেলা বুঝেন, এই ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে বা আপনি এই অ্যাপে যদি ঢুকেন, আপনার সামনে ক্রিকেটের নিউজ আসবে।
আপনি যেই ধরনের নিউজ পছন্দ করেন আপনার সামনে সেই নিউজগুলোই আসবে। যেটা এখন আমরা এই ফেসবুকে দেখতেছি। ফেসবুকে আমরা যে ধরনের কনটেন্ট দেখে আপনি যেমন বাংলা আমি নিউ ইয়র্কে আসি কিন্তু আমি ফেসবুকে ঢুকলে কিন্তু বাংলা কনটেন্ট আসে। কারণ ফেসবুক জানে যে আমি বাঙালি। তাই না? এই কারণে ওই কনটেন্ট গুলোই সে আমাকে দেখাচ্ছে। বাংলাদেশের কনটেন্ট গুলোই দেখাচ্ছে। বাংলাদেশের ওই আইমান সাদিক, সালমান মুক্তাদির তাদের কনটেন্টই আমার সামনে আসে। যদিও নিউ ইয়র্কে আমার পাশের বাড়িতে যে থাকে সে সালমান মুক্তাদিরে চিনিও না। কারণ তার নিউজ ফিডে কিন্তু সালমান মুক্তাদির যাচ্ছে না। কিন্তু আমার সামনে আসতেছে। কারণ সে জানে যে এই লোক সালমান মুক্তাদিরে চিনে। সো এই জিনিস জেফ বেজোস বহু আগে তৈরি করছে। যে কারণে যে ধরনের খবর পছন্দ করে তার সামনে সেই ধরনের খবর দেখাচ্ছে। ক্যাবিস নামে তারা একটা কনটেন্ট রেকমেন্ডেশন অ্যাপ ডেভেলপ করছে। এরপরে আরেকটা জিনিস ডেভেলপ করছে মডবট নামে একটা অ্যাপ ডেভেলপ করছে যেটা অটোমেটিক্যালি কমেন্টের রিপ্লাই দেয়। হ্যাঁ, মানে কোন একজন কমেন্ট করলো সাথে, সাথে ওই কম ওই ওই ইয়েতে আপনার ওই মডবট গিয়ে তাকে আবার একটা থ্যাংক ইউ দিয়ে আবার রিলেটেড আরেকটা আর্টিকেল সাজেস্ট করে দেয়। যে তুমি এই আর্টিকেলটা পড়তে পারো। আরেকটা আর্টিকেল এটা আ একটা সফটওয়্যার অটোমেটিক্যালি করে। হ্যাঁ, সে 70% 80% কমেন্টের উত্তর দিতে পারে। যেটা পারে না সেইটা হচ্ছে সে হয়তো কনফিউজড যে এটা কি কমেন্ট করছে, এটার কি উত্তর দিবে। এটা সে ইয়ে করে না তখন সে কিছু স্কিপ করে, কিছু আবার বেশি নেগেটিভ হলে ডিলিট করে ফেলে। অটোমেটিক্যালি করে। আবার কিছু তখন সে ওই হিউম্যান অ্যাটেনশন এর জন্য রেখে দেয় যে এটা কোন একজন মানুষ পড়ে এটা রিপ্লাই দেবে। তো তার মানে কি 70-80% কাজ সে করে দিচ্ছে। এবং এই ৪ টা স্টেজে আম ৪ টা মানে স্ট্র্যাটেজি এপ্লাই করে জেফ বেজোস হচ্ছে জাস্ট ১ বছরের মধ্যে ওয়াশিংটন পোস্টকে আ আ নিউ ইয়র্ক টাইমস এর প্যারালালে নিয়ে আসছে। নাও এই জেফ বেজোসকে যদি আপনি গিয়ে বাংলাদেশে বলেন যে আপনি তাইলে এই বিটিভিটারে একটু ১ নম্বর চ্যানেল বানায় দেন, পারবে না। কারণ হচ্ছে আমলাতন্ত্র। কারণ সেখানে হচ্ছে ওই যে কে সচিব হবে, কে উপসচিব হবে, কে কার সিনিয়র, কে কার জুনিয়র, এরা পারুক না পারুক এরা আপনার একটা এই বিটিভির কোনো ফেসবুক পেজও নাই, কোনো ইউটিউব চ্যানেলও নাই, কিছুই নাই। এগুলা কি কনটেন্ট বানায় অথচ একটা সময় একমাত্র টিভি চ্যানেল ছিল বিটিভি। কিন্তু এইটা বছরের পর বছর লোকসান দিতেছে। এগুলা কেউ এখন দেখে না। এর কারণ হচ্ছে এই যে সরকারি কর্মকর্তারা। এরা অযোগ্য, অদক্ষ, অথর্ব তা না। এরা কোয়ালিফাইড। বললাম তো জেফ বেজোসকে আপনি বাসায় দিলেও সে কিচ্ছু করতে পারবে না। বিটিভিই থাকবে। কারণ হচ্ছে সেখানে ওই যে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের সিস্টেমটাই এমন করাপ্টেড যে কারণে বাংলাদেশে কোনো বড় কোম্পানি উঠতে পারে না। আপনি দেখেন চায়না আর আলিবাবা বিলিয়ন ডলারের কোম্পানি উঠে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যেই কোম্পানিটা উঠতে বসে সেটারে গলা টিপে মেরে ফেলে। যেই একটা কোম্পানি মোটামুটি একটু বড় হবে সেটার পিছনে লেগে যাচ্ছে। সেটা আবাসন খাত বলেন, ব্যাংক বলেন, বাংলাদেশের এই যে ইসলামী ব্যাংকের পিছনে ১ম আলো লাগছে। কিভাবে ইসলামী ব্যাংককে ধসায় দেয়া যায়। এসালাম গ্রুপ বাংলাদেশের অনেক বড় গ্রুপ। এই একই রকম ভাবে এমএলএম বলেন, ই-কমার্স বলেন, আমেরিকায় শয়ে কোম্পানি আছে এমএলএম কোম্পানি যেগুলো আপনার বিলিয়ন ডলারের কোম্পানি। আমরা কথা বলব সেগুলো নিয়ে সামনে। কিন্তু এর কারণ হচ্ছে সেটা হচ্ছে এর মগের মুল্লুকের অর্থনীতি। এজন্যই বলতেছি। সিস্টেম এমন জটিল এই সরকারি কর্মকর্তারা মিলিয়ে সাংবাদিকরা মিলিয়ে একটা হরিলুট। যে কারণে অনেক কোম্পানি যেমন অ্যামাজন ইন্ডিয়ায় ব্যবসা করে, বাংলাদেশে ব্যবসা করে না। কারণ তারা স্টাডি করে দেখছে যে কোন সভ্য দেশ না। এদেশে ব্যবসা করার কোনো উপায় নেই। এদেশে ব্যবসা করতে হইলে আপনার ঘুষ দিয়ে ব্যবসা করতে হবে। ইভেন দারাজে আমি একটু আগে নিউজে দেখলাম দারাজ এই সপ্তাহে ৫০০ কর্মী ছাঁটাই করছে। কারণ দারাজ ব্যবসা করতে পারতেছে না। এই সাংবাদিকরা তারপরে সরকারি কর্মকর্তারা তাকে জোকের মতো ধরতেছে। যে টাকা দাও নাহলে তোমাদেরকে ইভ্যালি বানায় দিব। সো কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হলো যে এবং সরকারি কর্মকর্তারা দুদক বলেন মানে এরা সবচেয়ে বেশি করাপ্টেড। কারণ এরা আল্টিমেটলি করাপশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। সো সেখানে আমাকেও যদি দুদকের কর্মকর্তা বানায় দেওয়া হয়, আমি এই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছি না ব্যারিস্টার সুমন। শুরু করে দিছে মহান আল্লাহর নামে। কিন্তু আমারও দুদকের কর্মকর্তা বানায় দেন আমি কিচ্ছু করতে পারব না। একটা ঘাসও এদিক থেকে ওদিকে সরাইতে পারব না। এবং এরপরে ৩ মাস পরে আমি নিজেও ঘুষ খাওয়া শুরু করব। যে ভাই আপনার অনেস্টলি বলতেছি আপনাকে। আমি এখন বলতেছি এটা এই জায়গায় বসে কারণ আমি এখন আমেরিকায় বসে আছি এবং আমার বয়স হয়ে গেছে। সো আমি এখন নিশ্চিত যে আমার আর মোটামুটি সরকারি কর্মকর্তা হওয়ার কোনো সুযোগ নাই। অদূর ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে কোনো চান্স নাই। সে কারণে আমি এখন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বলতেছি। কারণ এটা বললে আমি কিছু করতালি-টরতালি পাবো, কিছু লাইক-টাইক পাবো। কিন্তু আমাকে যদি আপনি সরকারি কর্মকর্তা বসায় দেন, আমি তো আমার কথা বললাম না, জেফ বেজোসের কথা বলছি। কিচ্ছু করতে পারবে না। তাই না? ওই যে বলে না একটা প্রবাদ আছে না যে যদি নিজেকে যদি যা কিছু পৃথিবী বদলাতে চাও তাহলে বিয়ের আগে বদলাও। বিয়ের পরে টিভির রিমোটও বদলাইতে পারবা না। টিভির চ্যানেলও বদলাইতে পারবা না। সো কথাটা এইরকমই। আপনি যদি এই জেফ বেজোসকে নিয়েও আমাদের ওই মানে যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে বসিয়ে দেন। ওনারা ওই টিভির রিমোটও চ্যানেলও বদলাইতে পারবে না। কিচ্ছু বদলাইতে পারবে না।
কারণ সিস্টেম, সেখানে আমলাতন্ত্র, পদে পদে আপনার ওই যে জায়গা থেকে আগে পিছে আপনার এই ফাইল চালাচালি, এখান থেকে অ্যাপ্রুভ না হয়ে গেলে এটা পরেরটা হবে না। একটা বিল্ডিং বানাতে যাবেন 17টা 18টা প্রতিষ্ঠান থেকে আপনার অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, এগুলো নিয়ে করা যায় না। এইসব সিস্টেম কারা ডেভেলপ করছে? ব্রিটিশরা ডেভেলপ করছে। ব্রিটিশরা এগুলো ডেভেলপ করে দেওয়ার কারণে, যে কারণে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতে পারে না। ব্যবসা বাণিজ্য, তারপরে আমাদের দেশের যে কোনো প্রতিষ্ঠান কিছুই করতে পারে না তারা। নানান রকমের প্রতিকূলতার মধ্যে পড়ে থাকে। সো এগুলা একেবারে মানে এমন ভাবে পড়ে আছে, যারা যখনই আপনি ব্যবসা করতে যাবেন, বিশেষ করে বই পুস্তক পড়ে ট্রেনিং কোর্স করে যদি ব্যবসা করতে যান, আ মানে জি, মানে কথা হচ্ছে আপনি যখনই বই পুস্তক পড়ে ব্যবসা করতে যাবেন অথৈ সাগরে পড়বেন। বিশেষ করে বাংলাদেশে। বিদেশি আমেরিকানদের এসব বই পুস্তক পড়ে যখন ব্যবসা করতে নামবেন, সরকারি কর্মকর্তারা আপনার কিছুই বুঝবে না। তারা ডিজিটাল, ইন্টারনেট থেকে মানুষে কেমনে পয়সা কামায় এটা আপনি কাউরে বুঝাইতে পারবেন না। বলবে, "ভাই এগুলো কি বলতেছেন?" উল্টা আপনারে বলে এই মামলা, ওই মামলায় ঢুকিয়ে দিবে। কারণ তাদেরকে এগুলো বুঝাইতে পারবেন না। এসব দুদকের কর্মকর্তা যারা আছে, ১ম কথা হচ্ছে দুদকের কর্মকর্তা যারা আছে এরা আম এদের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে কোন ধারণাও নাই। সমস্যা হচ্ছে দুদকে যেভাবে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় বা সরকারি কর্মকর্তা যারা নীলক্ষেত থেকে কতগুলা গাইড কিনে সেগুলা মুখস্থ করতেছে, কোন দেশের মুদ্রার নাম কি, কোন দেশের এটা কি, কোন দেশের কোনটা কি, এবং এরপর হইতেছে যেটা বিসিএস ছাড়া অন্যান্য নিয়োগ প্রক্রিয়াগুলো তো অত্যন্ত আম আম সেগুলোতে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত অস্বচ্ছ, খুবই ফিসি। বিশেষ করে দুদকের কর্মকর্তা নিয়োগে কোনো পরীক্ষা-মরীক্ষা ওরকম কিছুই হয় না। একদম দলীয় বিবেচনায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুদকের বেশিরভাগ কর্মকর্তা, শুনলে আপনি অবাক হবেন, দুদকের বেশিরভাগ কর্মকর্তা ন্যাশনাল ইউনিভার্সিটির। মানে খুব ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টও না এরা। বেশিরভাগ মানে 80% কর্মকর্তা ন্যাশনাল ইউনিভার্সিটির। মফস্বলের বিভিন্ন কলেজ-মলেজ থেকে পড়ে এসে এরা দুদকের কর্মকর্তা হয়। এরা বড়, বড় সিআইপি, টিআইপি দেরকে এরকম ছড়িয়ে ঘুরায় আরকি। ছড়িয়ে সবার উপরে ঘুরাইতে পারে না। এদেরকে নিয়োগ দেওয়া হয় এজন্য, কারণ মেইনলি তো সরকার দলীয় বা প্রভাবশালী যেসব ব্যবসায়ী আছে, আ তারা তাদের স্বার্থে দুদককে ব্যবহার করে। সো এখন যারা সালমান এফ রহমানের কোম্পানি, সেখানে গিয়ে তো তারা একদম প্রভুভক্ত কুকুরের মতো তু, তু করলে আসবে, চু, চু করলে দৌড়াবে। এরকম লোক নিয়োগ দেয় তারা। যাতে সরকারি কর্মকর্তাদের মানে আজ্ঞাবহ কৃতদাস হিসাবে থাকে এরা। মানে সরকার দলীয়, মানে ঐরকম যারা আছে আরকি। এখন ধরেন ওরকম আপনি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা নিয়োগ দিলে তাদেরকে দিয়ে কিন্তু আসলে এই ধরনের কাজ করানো সম্ভব না। যেমন আমি যদি দুদকের কর্মকর্তা হইতাম, তাহলে আমি হয় চাকরি ছেড়ে দিতাম। কিন্তু আমাকে দিয়ে আপনি যা তা করাইতে পারবেন না। না ভাই, আমি এই চাকরি করব না। কিন্তু আমাকে দিয়ে আপনি যা তা করাইতে পারবেন না। সো এরকম একটা ব্রিলিয়ান্ট এবং সাংবাদিক আপনি শুনলে খুব অবাক হবেন। এই যে 'প্রথম আলোর' যেসব সাংবাদিক, এরা বেশিরভাগই ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অখ্যাত কলেজ থেকে পাস করা। মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট 'প্রথম আলোতে চাকরি করে না। কারণ এরা খুবই সামান্য বেতন দেয় এবং এদেরকে দিয়ে যা তা রিপোর্ট করাইতে পারবেন না আপনি। আমাকে দিয়ে যদি বলে যে তুমি ওই কোম্পানির বিরুদ্ধে একটা রিপোর্ট লিখে দিবা, না ভাই আমি বিরুদ্ধে লিখতে পারব না। আমি যা তাই লিখব। এটা আমি সাংবাদিক, আমি ভাই সমাজের দর্পণ, আমি সমাজের চেহারাটা দেখাবো। যে এই লোকের এটা ভালো, এটা খারাপ। আমি পক্ষে এটা, তার পক্ষে যাক বিপক্ষে যাক সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আপনার সাথে তার ব্যবসায়িক শত্রুতা, আপনি তার বিরুদ্ধে আমারে দিয়ে লেখাবেন। আপনার সাথে তার ব্যবসায়িক মিত্রতা, তার পক্ষে লেখাবেন, এইটা আমি পারব না। এটা আমি করব না কোনদিনও। হ্যাঁ? সো কথা হলো, হ্যাঁ, এজন্যই আমার চাকরি থাকবে না। সো এই দুদক বলেন, আমাদের সাংবাদিক দের অবস্থা খুবই খারাপ অবস্থা। তারা একটা সময় গিয়ে মালিক পক্ষের হয় কৃতদাস হইতে হবে অথবা আপনাকে চাকরি ছাড়তে হবে। সেটা 'প্রথম আলো' বলেন, 'ডেইলি স্টার' বলেন, মানে বাংলাদেশের একবারে সবচেয়ে বড় পত্রিকা, একই অবস্থা। সেখানে যারা সাংবাদিক আছে বেশিরভাগই আপনি এই অনেকে আছে আ পার্ট টাইম লিখে আরকি। আমার যারা ফ্রেন্ড ট্রেন্ড আছে 'প্রথম আলোতে' তারা কেউ ফুল টাইম চাকরি করে না, অন্যত্র চাকরি করে, ঢাকা ব্যাংকে চাকরি করে। তারপরে হচ্ছে আপনার আ আন্তর্জাতিক আ অর্গানাইজেশনে চাকরি করে। মাঝে, মাঝে 'প্রথম আলোতে' শখের বশে লেখে। কারণ 'প্রথম আলো' যে বেতন দেয় এবং 'প্রথম আলোতে' যেই রুল, যে নিয়মে লিখতে হবে সেইটা তাদের পক্ষে করা সম্ভব না। সো তারা সেখানে করে না। 'প্রথম আলোর' সেই বেশিরভাগ স্টাফ রিপোর্টারই বিভিন্ন মফস্বল, ঢাকার বাইরের ইউনিভার্সিটি, কলেজ থেকে পড়ে আসা। সো এদেরকে দিয়ে যা খুশি তাই আপনি করাইতে পারবেন। ওই যে আপনার আছে না, এই যে আ টোকাই-মোকাইদেরকে দিয়ে অনেকে সন্ত্রাসী বানায়। কারণ ভাই এদের জেলের ভিতরেই কি আর বাইরেই কি? এদের দিনই কি আর রাতই কি? এদেরকে দিয়ে যা খুশি আপনি তাই করাইতে পারবেন। কিন্তু যাদের ওরকম স্কোপ আছে, যাদের ওরকম অপরচুনিটি আছে, তাদেরকে দিয়েও তারা আপনি এ ধরনের কাজ করাতে পারবেন না। কারণ তার একটা ফিউচার আছে, তার একটা সম্ভাবনা আছে। সো বিষয়টা হচ্ছে এরকম। কারণ এইরকম একটা করাপ্টেড সিস্টেম, এখন এই করাপ্টেড সিস্টেমটা তৈরি করছে ব্রিটিশ। এবং সেই সিস্টেমটাই আমরা মেইনটেইন করতেছি। আমাদের
আম একাডেমিক কারিকুলাম এখনো সেই সিস্টেমেই, আমাদের সরকারি সিস্টেম, সরকার কাঠামো, আমাদের মিডিয়া সবই এই ব্রিটিশরা এগুলো তৈরি করে দিয়ে গেছে। যে কারণে এখান থেকে আমরা আর বেরোতে পারি না। সো এই যে একটা বৃত্ত, সেটার মধ্যেই আমাদের মানসিকতা তৈরি হয়েছে। এখন রাতারাতি আমি চাইলেই আমাকে বদলাইতে পারবো না। আপনি যদি বলেন যে ভাই তা আপনি সাফল্যের এত বিজ্ঞান জানেন, তো তাইলে আপনি নিজে সফল হইতে পারেন না কেন? আমি সাফল্যের বিজ্ঞান জানি মানে আ আমি জানি যে কি কারণে আমি ব্যর্থ। কি করিলে পরে আমি সফল হব? এবং কি করিলে পরে সফল হব এটা জানাটাই সফল হওয়ার জন্য যথেষ্ট না। কারণ কি করিলে সফল হব এটা জানার সাথে, সাথে আমি এটাও জানি যে কি যে যাহা করিলে সফল হব তাহা আমার পক্ষে করা সম্ভব না। অনেক রকমের লিমিটেশনস আছে। সো সেই লিমিটেশনস গুলো আপনাকে জানতে হবে। বাস্তবতা। যেমন ধরেন অনেকে বলে যে, "আচ্ছা আপনি এত বড় মার্কেটিং এক্সপার্ট। তাইলে হ্যাঁ, সো এত বড় মার্কেটিং এক্সপার্ট তো তাইলে আপনি তো জানেন কিভাবে ব্র্যান্ড বিল্ড করতে হয়। তা আপনার ব্র্যান্ডের এই অবস্থা কেন? আপনি তো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। তা আপনার সোশ্যাল মিডিয়া পেজের এই কন্ডিশন কেন?" ভাই আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এ কারণেই আমি জানি যে হোয়াট ইট টেকস টু বিল্ড এ ব্র্যান্ড লাইক Coca-Cola। তাই না? Coca-Cola র মতো ব্র্যান্ড হইতে গেলে কি করা লাগবে সেটা আমার জানা আছে। সেটার জন্য আমারে বিশ্বকাপ খেলা স্পন্সর করতে হবে। তো বিশ্বকাপ খেলা স্পন্সর করতে হবে এটা জানলেই তো আর আপনি বিশ্বকাপ খেলা স্পন্সর করতে পারবেন না। বিশ্বকাপ খেলা স্পন্সর করতে বিলিয়ন ডলার লাগবে। সো এবং বিলিয়ন ডলার থাকলেও আপনি কোকা-কোলা হইতে পারবেন না। কেন হইতে পারবেন না? সেসব আমি জানি। কারণ কোকা-কোলার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, কোকা-কোলা আপনারা মার্কেটেই ঢুকতে দিবে না। আপনার কাছে ইভেন পয়সা থাকলেও আপনি কোকা-কোলার যে এইজন্য কোকা-কোলা বিজ্ঞাপন এইজন্য দেয় না যে বিজ্ঞাপন না দিলে কোকা-কোলার বিক্রি হবে না। কোকা-কোলা বিজ্ঞাপন এইজন্য দেয় না যে কোকা-কোলা বিজ্ঞাপন না দিলে ওই জায়গায় আপনি বিজ্ঞাপন দিবেন। এজন্য ওই জায়গা সে দখল করে রাখবে। এমন কোন অ্যাড স্পটই আপনি খুঁজে পাবেন না। এগুলো তারা আগে থেকে ব্লক করে ফেলে। প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং বলে। সো কোকা কোলার মতো কোম্পানি গুগল অ্যাডস, ফেসবুকে অ্যাড দেয় না। মানে ফেসবুক আমরা সাধারণ মানুষ যেরকম ফেসবুকে গিয়ে অ্যাড দিই, কোকা কোলা, আইবিএম, অ্যাপল, মোটরোলা, স্প্রাইট, ফান্টা এসব কোম্পানি এই গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এ গিয়ে বিজ্ঞাপন দেয় না। তারা প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজমেন্ট। প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে এগুলা প্রোগ্রামেটিক অ্যাড প্ল্যাটফর্ম আছে আলাদা। আ আমি এই যে গতকালকে আমার একটা সার্টিফিকেট পাইছি গুগল থেকে। তো সো DV360 এটা হচ্ছে গুগলের ডিএসপি। ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম সেগুলোর মাধ্যমে অ্যাড দেয়। এখন সেগুলো ইভেন আমাদের অনেক বড় ডিজিটাল মার্কেটার এগুলোর নামই জানে না। যেমন আপনি যদি অনেক ডিজিটাল মার্কেটার আপনি জিজ্ঞেস করেন যে ভাই ট্রেড ডেস্ক জিনিসটা কি? বলতে পারবে না। ট্রেড ডেস্ক হচ্ছে মাইক্রোসফটের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। তারপরে হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের মেকানিজমই ডিফারেন্ট। এখন এইটা আমাদের বড় ডিজিটাল মার্কেটিং গুরুরা জানে না। কেন জানে না? কারণ আপনি সেই ট্রেড ডেস্কে অ্যাকাউন্টই খুলতে পারবেন না ব্যক্তি হিসাবে। সেই ট্রেড ডেস্কে অ্যাকাউন্ট খুলতে হইলে আপনাকে ওই যে বড় অ্যাডভার্টাইজার হইতে হবে যাদের এরকম মিলিয়ন ডলার অ্যাডভার্টাইজিং বাজেট। তারা ছাড়া ওই ট্রেড ডেস্কে DB360 তে অ্যাকাউন্টই খুলতে পারবেন না। সো তারপরে Amazon এর আছে Amazon ডিএসপি। ডিএসপি মানে হচ্ছে ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম। তো তারা ঐসব জায়গায় অ্যাড দেয়। আর তারপর হচ্ছে কারণ আবার এই ডিমান্ড সাইড প্ল্যাটফর্মের অপোজিটে আছে এসএসপি মানে সাপ্লাই সাইড প্ল্যাটফর্ম। সাপ্লাই সাইড প্ল্যাটফর্ম মানে হচ্ছে যত রকমের বড় অ্যাড ইনভেন্টরি আছে। যেমন এটা শুধু আপনার আ এই যে আ বড় পাবলিশার, বড় ওয়েবসাইট যেমন বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এরা নরমালি গুগলের অ্যাডসেন্স এ গিয়ে তাদের ওয়েবসাইট লিস্টিং করে না। তারা হচ্ছে ওই ডিএসপি গুলোর মাধ্যমে আ দেয় এবং সেখানে অনেক রকমের অপশন আছে, ডিল আছে। মানে সেই অ্যাডভার্টাইজিং এর মেকানিজম ডিফারেন্ট। গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এ আমরা যেভাবে বিজ্ঞাপন দিই, আম আপনার প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজমেন্ট সেরকম না। সেখানে মেকানিজম ভিন্ন। সো ওই যে বললাম ট্রেড ডেস্ক বা Amazon ডিএসপি বা Google DB360 গুগল অ্যাড ম্যানেজার আছে এগুলো হচ্ছে গুগলের ডিএসপি। সো এগুলোর মাধ্যমে বড় পাবলিশাররা বিজ্ঞাপন দেয়। বড় অ্যাডভার্টাইজাররা আবার সেই সব প্ল্যাটফর্মে গিয়ে তাদের অ্যাড স্পট কিনে। এই যে টাইম স্কোয়ারে যেসব বড় বিলবোর্ড সেগুলোতে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনাকে ওই যে বললাম DB360 ট্রেড ডেস্ক এগুলোর মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে। নরমাল যে গুগল অ্যাড সেগুলোর মাধ্যমে আপনি এসব ডিজিটাল বিলবোর্ড এগুলোকে বলে ডিজিটাল আউট অফ হোম মানে এই যে রাস্তায় আমরা দেখি এরকম বিগ স্ক্রিন টিভি যেগুলাতে একের পর এক বিজ্ঞাপন রান করে। এগুলাতে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, সারা দুনিয়ার যেকোনো ডিজিটাল আউট অফ হোম বড় শপিং মলের মধ্যে বড় জায়ান্ট স্ক্রিনে যেসব বিজ্ঞাপন করা হয়, ওগুলাকে বলে ডিজিটাল আউট অফ হোম বা ডিওওএইচ। ওগুলাতে আপনার প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজমেন্টের প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে। সো সেগুলা হচ্ছে মেইনলি অ্যাপল, আইবিএম, কোকা-কোলা, মোটরোলার মতো বড় কোম্পানি যাদের মিলিয়ন ডলার অ্যাড বাজেট। তারা সেসব জায়গায় বিজ্ঞাপন দেয়। ছোট কোম্পানি সেসব জায়গায় অ্যাকাউন্টই খুলতে পারবে না। সেখানে অ্যাকাউন্টই খুলতে পারবে না। এজন্য আপনি দেখবেন যে সেসব নিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং গুরুরা কিছুই জানে না।
সো আমরা যেগুলো জানি এগুলো হচ্ছে ছোটদের বিজ্ঞাপন। মানে এগুলো হচ্ছে আপনি স্মল অ্যান্ড এবং এগুলো আল্টিমেটলি কোনো কাজও হয় না। এগুলো আল্টিমেটলি এসব এজন্যই কারণ ওই যে বড় প্লেয়াররা ওইখানে এগুলো হলো ওই যে অফলাইনে কি হয় যে আপনি পোস্টার-মোস্টার বানায়া পড়ায় দিতে চাই। আর আছে না হাতে লেখা বা এরকম কাগজ একটা প্রিন্ট করে বাসা ভাড়া দেওয়া হবে। তারপরে এরকম ওয়ালের মধ্যে লাগায় রাখে। তো এইসব Google এড, Facebook এডে আমরা যেসব বিজ্ঞাপন দেই এগুলো হইলো এই টাইপের। এগুলার ওরকম উল্লেখযোগ্য কোনো ইফেক্ট নাই। মানে অল্প একদম সীমিত পরিসরে কিছু ছোট প্রোডাক্ট সেল করার জন্য এগুলো কাজ হয়। কিন্তু বিগ ব্র্যান্ড বিল্ড করতে হলে আপনাকে ওই যে বিগ প্ল্যাটফর্মে যেতে হবে। আদারওয়াইজ আপনি আ আপনাকে সেটা করতে আপনি করতে পারবেন না। সো এজন্যই বললাম যে আমরা এই যে সফল হচ্ছি না, সফল না হওয়ার পিছে কারণ হচ্ছে যেটা আমি আমার এনভায়রনমেন্ট জানি। যে ভাই আমি যেই এনভায়রনমেন্ট এর ভিতরে দিয়ে আসছি, আমি আমার জীবনে যেসব এক্সপেরিয়েন্স এর ভিতরে দিয়ে আসছি, সেটা এরকম না যে আমি এখান থেকে একটা স্ক্রু দিয়ে বের করে আমার জীবনের সব নেগেটিভ এক্সপেরিয়েন্স আমি ফেলে দিয়ে দিব। আর আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ হয়ে যাব। এরকম তো সিস্টেম নাই। এরকম সিস্টেম নাই। আমি ট্রেনিং শেষে আসছি আমার মা ফোন করবে। আমি তো আর আমার মা বদলায় আমি আমার ওয়াইফ, আমার সারাউন্ডিংস, আমার বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে তো আমি বদলাইতে পারব না। সো আল্টিমেটলি বা আমি চাইলেই তো আমি এরকম একেবারে ওয়ার্লড এর সেরা সব পজিটিভ মেন্টালিটির ১০০ জন মানুষ এরা আজকে থেকে আমার বন্ধু-বান্ধব। আমি এদের সাথে থাকবো। চাইলেই তো আর হবে না। সম্ভব না। সো সেই বৃত্ত থেকে আমরা বের হইতে পারি না। যেমন এই যে আমি রিলিজিয়াস মাইন্ডসেট নিয়ে কথা বললাম কিছু। তো তাতে আমার অনেক বন্ধুরাই আমার শত্রু হয়ে গেছে। যারা আমার আ মাদ্রাসায় আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল একটা সময়। তো তারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর প্রফেসর, আ মানে অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে আছে। তো অনেকে হেড মুফতি, মুহাদ্দিস এরকম বিভিন্ন পর্যায়ে আছে। তো তাদের নাকি আমার কারণে খুব সমস্যা হচ্ছে। তাদের কলিগরা তাদেরকে বলতেছে, "হ্যাঁ, সে তোমাদের বন্ধু।" এই সেই। কিভাবে সম্ভব? সে এভাবে ইহুদিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে বলে। তো এখন কথা হচ্ছে যে আমি পরে একজনকে বললাম যে, "আচ্ছা তো আপনি তাদেরকে বলেন যে, আচ্ছা আপনারা তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ইসলামিক স্টাডিজ এর প্রফেসর। তো আপনাদের তো খামাখা তার বিরুদ্ধে এ ধরনের কুৎসা রটানোর দরকার নেই। আপনারা তার নাম মেনশন করে বা তার নাম না মেনশন করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তো। যে দেয়ার ইস a কোয়েশ্চেন। যে এরকম কিছু প্রশ্ন আছে আমাদের হাদিস নিয়ে, বিদায় হজের ভাষণ নিয়ে এরকম কিছু প্রশ্ন উত্থাপিত হইছে। এগুলোর উত্তর দেন আপনারা।" অথবা আমি কয়েকজনকে এরকমও প্রপোজাল দিয়েছি। আমি বললাম যে, "ঠিক আছে। আমি তো এমনিতেই আমার একটা সুনাম আছে যে আমি ভদ্রলোক হিসেবেই আমার একটা পরিচিতি আছে। সোশ্যাল মিডিয়ায় আমি যখন কথা বলি আমি খুব ঠান্ডা মেজাজেই কথা বলি। আমি তো কারো সাথে আক্রমণ করে কথা বলি না। সো আপনারা চাইলে আমার প্ল্যাটফর্মেও আসতে পারেন বা আপনাদের প্ল্যাটফর্মেও আমি যেতে পারি। আ আসেন মানে যারা ডিসেন্ট স্কলার আরকি তাদের কথা বলতেছি। যারা ঝগড়া করে তাদের সাথে তো আর আমি এমনিও তাদেরকে আমি আনবও না আমার প্ল্যাটফর্মে, আমিও তাদের প্ল্যাটফর্মে যাব না। বাট আমি আ বললাম যে যারা ওরকম বড় স্কলার ইসলামিক স্টাডিজ এ পিএইচডি করছে, প্রফেসর বা মদিনা আল আজহারে পড়ছে, ভালো হাদিসের ভালো জ্ঞান রাখেন। তাহলে আসেন আপনারা এসে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দেন আপনারা। তো সেটা তাহলে আমার যারা মানে মেইন তো আমি তো গোমরাহ করতেছি হলো আমার যারা দর্শক, আমার যারা শ্রোতা তারাই তো মেইনলি আমার দ্বারা গোমরাহ হচ্ছে। সো আমার প্ল্যাটফর্মে এসে আপনি তাদেরকে বুঝিয়ে দেন যে না সে আসলে আপনাদেরকে যেগুলো বুঝাচ্ছে এগুলো ভুল। এগুলো মিথ্যা। এগুলার মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, এগুলার ভিন্ন উত্তর আছে, এগুলার ভিন্ন অর্থ আছে। তো সেটা এসে একটু বলেন। তাইলে আমার লোকজন শুনলো যে না সে এই কথাগুলো যে বলতেছে এগুলো ভুল বলতেছে। এগুলো ঠিক না। কেউ আর রাজি হয় না। তো ভাই কেন রাজি হয় না কেন? পরে যেটা কারণ একজনে স্বীকার করছে বলে যে, "ভাই তুমি এইটা নিয়ে যেই পরিমাণ পড়াশোনা করতেছো, এখন এইটা তোমার এগুলোর উত্তর দিতে হইলে তো এই পরিমাণ পড়াশোনা করতে হবে আগে তাদেরকে।" তাই না? কারণ এগুলা তো ভাই জটিল। এগুলা অনেক ভিতরের জিনিস। তো এগুলোর পাল্টা উত্তর দিতে হলে আপনার এটা পড়া লাগবে তো। এই পড়ালেখাটা তো তারা করে না। কারণ তাদের আসলে পড়াশোনা করা লাগে না। আপনি ইসলামিক স্টাডিজ এর প্রফেসররা টেলিভিশনে গিয়ে টক শোতে যে বিশেষজ্ঞ মতামত দেয়, আপনি ঢাকার একজন রিক্শাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন, আপনি এই তথ্যগুলো তার কাছ থেকে জানতে পারবেন। মানে এটার জন্য আপনার ইসলামিক স্টাডিজ এ পিএইচডি করার কোনই দরকার নেই। ইসলামিক স্টাডিজ এর প্রফেসররা বা আমাদের বড় শাইখুল হাদিসরা যেসব বিষয়ে পিএইচডি করে, সেগুলা তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। দেখবেন ওই ইরান দেশের কোনো এক কবির উপরে উনি পিএইচডি করছে। কেউ একজন লন্ডনে গিয়ে পিএইচডি করছে, পিএইচডির টপিক কি উনার? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার উপর উনি পিএইচডি করছে। ওমা! ইবনে তাইমিয়ার নাম যদি কেউ না জানে, তার ইসলামের কি উপকার হবে, কি ক্ষতি হবে? ইবনে তাইমিয়া ইসলামের কি?
আমার ইবনে তাইমিয়ার জীবন ও কর্মের উপর পিএইচডি করা লাগবে। কারণ, কারণ কি এর আগের এগুলার উপরে পিএইচডি করা মানুষের শেষ। এগুলোর উপরে তো আর আপনারা পিএইচডি করার জন্য স্কলারশিপ দিবে না। এখন আপনি খুঁজা-মুইজা এরপরে কিছুদিন পরে দেখা যাবে যে একজন মিজানুর রহমান আজহারের উপরে পিএইচডি করতেছে। মিজানুর রহমান আজহারের জীবন ও কর্ম। এটার উপরেও একজনে পিএইচডি করতে পারে। ইসলামিক স্টাডিজ এর পিএইচডির যেসব টপিক এগুলা শুনলে আপনি হাসতে, হাসতে কাইন্দা দিবেন। কারণ আমি নিজেও কিন্তু ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পিএইচডি তে ভর্তি হয়েছিলাম। সো পরে আমি বুঝলাম যে ভাই এখান থেকে আসলে তেমন কিছু শিখা যাবে না। এগুলা জাস্ট রেডিমেড কিছু জিনিস। মানে এবং এইসব পিএইচডি থিসিস আমার সুপারভাইজারও পড়বে না, এক্সটার্নালও পড়বে না। জীবনে কোনদিন কেউ এগুলো উল্টেও দেখবে না। এক পিএইচডি টপিক কি ধরেন লক্ষ্মীপুর জেলার টুমসর গ্রামের মানুষের ধর্মভাবনা। এটা পিএইচডির টপিক। তো কি হইছে এটার শখানেক প্রশ্ন সেখানে সেই এলাকার মানুষকে প্রশ্ন করা হবে। জোহরের নামাজ কয় রাকাত এগুলা কিছু, কিছু জিনিস নিয়ে তারা সেইসব গ্রামের মানুষ কি ধর্ম ইয়ে করে সেগুলার উপরে ধরেন একজন পিএইচডি করলো। হ্যাঁ, এবার আমি এটারে কপি করব। আমি তখন লিখব যে রংপুর জেলার ধরেন একটা গ্রাম, সেই গ্রামের মানুষের ধর্মভাবনা। হ্যাঁ, তাহলে ওই একই কনক্লুশন, একই গল্প, একই অনুসিদ্ধান্ত, একই হাইপোথিসিস, একই কোয়েশ্চেন, একই অ্যান্সার অলমোস্ট। কারণ আমি সেই রংপুর গিয়ে কিন্তু মানুষের ইন্টারভিউ নিচ্ছি না। ওই আমি নিজেই কতগুলা দাগমাগ দিয়ে হ্যাঁ, ঠিক আছে। নিজে এসব কোয়েশ্চেন ফিল আপ করে ওই একই প্রশ্ন, একই উত্তর, একই অনুসিদ্ধান্ত ব্যাস। এটাই হলো রংপুর জেলার অমুক গ্রামে আর মানুষের ধর্মভাবনা। এভাবে আপনি মাদারীপুর জেলার কালকিনি আ আ মানুষের ধর্মভাবনা ব্যাস হয়ে গেল পিএইচডি এগুলো। ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান। এগুলো হচ্ছে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের পিএইচডির ছাত্রদের পিএইচডির বিষয়বস্তু। তো বঙ্গবন্ধু ইসলাম প্রচারে কি করেছে? ওই যে বঙ্গবন্ধুর সময়ে কয়টা মসজিদ হইছে, কয়টা মাদ্রাসা হইছে, আর কি, কি হইছে এগুলো ধর্ম প্রচারে বঙ্গবন্ধুর অবদান। এগুলা নিয়ে তারা নামের আগে ডক্টর ফক্টর লাগায়ে বসে। কিন্তু বাস্তবে এখন এই যে কারণ তাদেরকে যেসব প্রশ্ন করে এইসব প্রশ্ন তো কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না। এবং তারা এগুলোই জানে। এগুলোর বাইরে জানার দরকার পড়ে না তো। কারণ এর বাইরে তো আর কেউ প্রশ্ন তাদেরকে করে না। তাদেরকে তো কেউ নাসা, মহাকাশ বিজ্ঞান বিষয়ে জানে। তাদেরকে অজুর মাসলা জিজ্ঞেস করে। তো জানেই তো সবাই জানে। মাদ্রাসায় পড়া লাগে নাকি? অজুর মাসলা জিজ্ঞেস করলে এটা আপনিও বলতে পারবেন। একটা রিক্শাওয়ালারে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। যে অজু কেমনে করতে হয়? এ আর উনারা এসব কিছু, কিছু প্রশ্ন আছে যেগুলো মোটামুটি ভেজাইলা প্রশ্ন আরকি। মানে আহলে হাদিসের সাথে হান্নাফি মালিকিদের মধ্যে একটু গ্যাঞ্জাম আছে ওই মাসলাগুলো নিয়ে। যেমন রক্ত বাইর হইলে ওযু যাবে কি যাবে না এগুলো হানাফিরা বলে যে না রক্ত বার হইলে ওযু নষ্ট হয়ে যাবে কিন্তু মালিকি মাযহাবে নষ্ট হবে না। তো এইরকম কিছু আ ঝগড়ার বিষয় আছে আরকি। কিছু মাসালা আছে সেগুলো হুজুররা জানে। তো এগুলাই মানুষ টুকটাক জিজ্ঞেস করে তালাক-মালাক বিষয়ক। এগুলার মানে এগুলা গড় কিছু প্রশ্ন। এগুলা মোটামুটি যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন বলতে পারবে। কিন্তু আমরা যেগুলো বলতেছি এগুলো তো ভাই পড়ালেখা করা লাগবে তো। হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে এখন ওই আ পড়ালেখা করে তো আমার উত্তর দিতে হবে। আর পড়া না আসলে তো আবার বেকায়দায় পড়বে। এজন্য কেউ আমার সাথে আসবে না। আমি বললাম আমার সাথে আসার দরকার নেই। উনি নিজেই এই মর্মে একটা আর্টিকেল লিখুক। এই মর্মে একটা আর্টিকেল লিখে পাবলিশ করুক। সেটা আমাকে ফরওয়ার্ড করেন লিঙ্কটা। যে হ্যাঁ, এই প্রশ্ন আমার নাম মেনশন করার দরকার নেই। আপনি আপনার মতো করে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ নিয়ে একটা প্রশ্ন উঠছে যে উনি বিদায় হজে কি রেখে গেলেন? সেই বিষয়ে আপনি একটা আর্টিকেল লিখে এটা পাবলিশ করেন। হ্যাঁ? বা কোন একটা পত্রিকায় ছাপান। বা Facebook এ একটা স্ট্যাটাস দেন বা একটা ভিডিও বানিয়ে YouTube এ আপলোড করেন। কিছু একটা করেন। মানুষ জানুক, সত্যটা জানুক। সমস্যা কি? কিন্তু ওই তো এখন সেগুলা করতে গেলে তো পড়াশোনা করা লাগে। এখন পড়াশোনা করতে গেলে তো ওনারাই গোমরা হয়ে যায়। যে কি রে? ঘটনা তো সে যা বলল ঠিকই তো। খুঁজে পায় না। এজন্য বিভিন্নভাবে আমার নামে কুৎসা রটাচ্ছে। সো এগুলা এজন্যই বললাম না যে এগুলো বলা খুব মুশকিল। আমরা একটা বৃত্তের মধ্যে আটকে গেছি তো ওই বৃত্ত থেকে বেরোয়া যাবে না। আপনি দেখবেন এই আমাদের ফিরোজ ভাই এই উনি কোরআন প্রচার করতে গিয়ে কি পরিমাণ মানুষের আ সমালোচনার মুখোমুখি হচ্ছে। একগুঁড়ে হয়ে যাচ্ছে রীতিমতো। মানে কিন্তু যারা ট্র্যাডিশনাল আ মানে ধর্মের কথা বলে, ট্র্যাডিশনাল জীবনে কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, বুয়েটে পড়ছে। তাই না? সেই লোক ধরেন একটু দাড়ি রাখলো, একটা পাঞ্জাবি গায়ে দিল, একটা টুপি মাথায় দিল। হ্যাঁ? ব্যাস উনি এখন ভাই বিরাট ধর্মগুরু। জায়গায়, জায়গায় গিয়ে ওয়াজ করে লাখ, লাখ হাজার, হাজার লোক উনার ওয়াজে শামিল হইতেছে। কারণ ওই যে উনি গতানুগতিক কথা বলতেছে। উনি নাস্তিক থেকে আস্তিক হইছে, হিন্দু থেকে মুসলমান হইছে অনেক গবেষণা করে। বিরাট, বিরাট ওয়াইজের। কারণ হচ্ছে একদম গতানুগতিক ট্র্যাডিশনাল কথাগুলোই তারা শুনে। সো ওই যে ওই বৃত্তের মধ্য থেকে আমরা বেরোতে পারি না। সো বৃত্তের বাইরে চিন্তা করা খুব কঠিন। সো
সো কথা হচ্ছে যেটা আ সেটা হলো আ হ্যাঁ, আপনি তো পিএইচডির ১২ টা বাজিয়ে দিলেন। কথা সত্য। পিএইচডি অত্যন্ত মানে পিএইচডি ভালো ডিগ্রি যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে করেন। খুব ভালো ইউনিভার্সিটিতে যদি আপনি করেন, ভালো গবেষকের অধীনে যদি আপনি পিএইচডি করেন। আর ইসলামিক স্টাডিজ এর পিএইচডি গুলোর সমস্যা আছে আরো। ইসলামিক স্টাডিজ এর পিএইচডির সমস্যা হচ্ছে ইসলামিক স্টাডিজ এর পিএইচডি প্লেজারিজম চেক করা হয় না। যেমন অন্যান্য যেকোনো বিষয়ে আপনি পিএইচডি করলে সেটার প্লেজারিজম চেক করা হয় একটা সফটওয়্যার দিয়ে। যে আপনি এটা যদি পৃথিবীর অন্য কোনো বই, অন্য কোনো জায়গা থেকে হুবহু কপি করেন, তখন সেই সফটওয়্যার আপনাকে চেক করে বলে দিবে যে এটার মধ্যে 60% কপিড। মানে অন্যান্য জায়গা থেকে একবারে পুরো দুনিয়ার যেখান থেকেই আপনি কপি করবেন, সেটা সফটওয়্যার বলে দিবে। প্লেজারিজম চেক। এবং প্লেজারিজম করলে আপনার পিএইচডি বাতিল হবে, আপনার চাকরি চলে যাবে। মানে প্লেজারিজম একাডেমিয়াতে অনেক বড় রকমের অপরাধ। সো মানে মারাত্মক রকমের ইয়ে হবে। মানে ইউনিভার্সিটির প্রফেসরদের চাকরি চলে যাবে যদি প্লেজারিজম এ ধরা পড়ে আরকি। তো এজন্য কিন্তু ইসলামিক স্টাডিজ এর যে পিএইচডি গুলা বা ইসলামিক স্টাডিজ এর যেসব রিসার্চ এগুলা প্লেজারিজম সফটওয়্যার দিয়ে চেক করা হয় না। কেন চেক করা হয় না? সেটার কারণ হচ্ছে যুক্তিটা হচ্ছে যে ইসলামিক স্টাডিজ এর পিএইচডি তে তারা প্রচুর কোরআনের আয়াত ব্যবহার করে। মানে এটা আমার বই তো। যেমন ধরেন আমার যে রিলিজিয়াস মাইন্ডসেট বই সেখানের মধ্যে আমি প্রচুর কোরআনের আয়াত ব্যবহার করছি। সেটার মধ্যে আমি প্রচুর হাদিস ব্যবহার করছি। এবং সেখানে কোরআনের যে আয়াতগুলো, যে কোরআনের যে অনুবাদগুলো, সেই অনুবাদগুলো তো আমি বিভিন্ন জনের দেখিয়েছি যে এটা আব্দুল হালিমের অনুবাদ। এটা এবং সেখানে তো আর আব্দুল হালিমের অনুবাদ যখন বলব সেটাকে তো আর আমি প্যারাফ্রেজ করতে পারব না। কোরআনের আয়াত তো আর আমি প্যারাফ্রেজ করতে পারব না। সেটা তো অক্ষর সব একরকম থাকবে। হাদিস তো আর আমি প্যারাফ্রেজ করতে পারব না। হাদিস যা আছে তাই। এবং এরপর হচ্ছে হাদিসের অনুবাদও। আমি যদি কোন একটা অনুবাদ গ্রন্থ থেকে সেই অনুবাদটা উল্লেখ করি তাহলে আমাকে এক্সাক্টলি সেই অনুবাদটাই তো বসাইতে হবে। সো তখন দেখা যাবে যে আমার বইও যদি আপনি এখন সেই সফটওয়্যারে দেন তাহলে ওই আ উল্লেখযোগ্য পরিমাণ কপিড দেখাবে আরকি। 50% কপিড দেখাবে। 50% কপিড মানে হচ্ছে ওই যে কোরআনের যে আয়াতগুলো সেগুলোকে সফটওয়্যার কপি মনে করে। যে এটা তো সে আরেক জায়গা থেকে কপি করছে। হাদিসের যে আ ম ইয়েগুলো এগুলো কপি। যে কারণে ইসলামিক স্টাডিজ এর ওইটা যে কারণে তারা আরেক জায়গা থেকে কপি করলেও সেটা ধরা যায় না। ওই যে যেহেতু সফটওয়্যার দিয়ে চেক করা হয় না। যে কারণে এগুলো এদিক ওদিক থেকে কয়েকটা কিছু জিনিস লিখে এরকম মোটা একটা ভলিউম বানায় দেয়। পত্রিকার আর্টিকেল-মার্টিকেল সব এক জায়গা থেকে খালি কপি পেস্ট করে কোন রকম ওই জিনিস দিয়ে ফুটনোট-মুটনোট দিয়ে এরকম একটা থিসিস পেপার বানায় দেয়। এগুলা ওই এক্সটার্নাল ও পড়ে না, সুপারভাইজার ও পড়ে না। আর তাছাড়া এই ইসলামিক স্টাডিজ এর আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে সব তরিকার লোকজন। প্রফেসর নিয়োগ হয় হলো তরিকার ভিত্তিতে। এই সুন্নি তরিকার। ধরেন আপনার নিয়োগ কমিটিতে একজন প্রধান আছে হলো উনি সুন্নি তরিকার। উনার বোর্ডে যারা আসবে ওই সেখানে উনার তরিকার লোকজনকেই উনি নিয়োগ দেয়। এইভাবে প্রফেসর হয়ে যায়। আহলে হাদিস তরিকার যিনি আছে উনি আহলে হাদিস তরিকা থেকেই টিচার নিবে। আ এইজন্য ইসলামিক স্টাডিজ এর শিক্ষকদের মধ্যে মানে কোয়ালিটি কন্ট্রোল খুব ডিফিকাল্ট। কারণ ইসলামিক স্টাডিজ এ সবাই ফার্স্ট ক্লাস পায়। আর ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য একটা ফার্স্ট ক্লাস থাকলেই হয়। সো মানে অনার্স মাস্টার্সে একটা ফার্স্ট ক্লাস থাকলেই হয়। আর মোটামুটি ১০০ জন স্টুডেন্টের মধ্যে ৯০ জনই ফার্স্ট ক্লাস ইসলামিক স্টাডিজ এ। বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা তো ফার্স্ট ক্লাস পাবেই। একেবারে কিচ্ছু না পড়ে। যেমন ধরেন আমাকে যদি এখন ইসলামিক স্টাডিজ এর প্রশ্ন দেওয়া হয়, আমি ধরেন কোন আগে কিছুই পড়ব না। কোন সিলেবাস কারিকুলাম কিছু জানি না। এমনি প্রশ্ন একটা দিবেন আমি মুখস্থ লিখে দিবো। তাও ফার্স্ট ক্লাস পাবো। কারণ হচ্ছে ইসলামিক স্টাডিজ এ যেগুলো পড়ানো হয় এগুলো মাদ্রাসার মেট্রিক লেভেলের পড়া। মানে দাখিল লেভেলের পড়া। কারণ এর থেকে অ্যাডভান্স জিনিস পড়াইলে কলেজের স্টুডেন্টরা পাস করবে না। কারণ ইসলামিক স্টাডিজ আবার কলেজের স্টুডেন্টও পড়ে। তো কলেজের আমার জন্য যেটা অ্যাডভান্স আপনি যদি কামেল লেভেলের জিনিস পড়ান তো স্কুলের আরেকটা ছেলে বা কলেজ থেকে পড়ে যে লোকটা ভর্তি হইছে সে তো পাস করবে না। তো এজন্য মাদ্রাসায় মোটামুটি 7-8 লেভেলে পড়ানো হয় এরকম জিনিসই ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ এ অনার্স মাস্টার্স এ পড়ায়। তো এগুলা মাদ্রাসার স্টুডেন্টদের জন্য দুধ ভাত। মানে সারা বছর ঘুরে গাইরা পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিবেন তাও ফার্স্ট ক্লাস। আর একটা ফার্স্ট ক্লাস পাইলেই আপনি টিচার হইতে পারবেন যদি আপনার লবিং থাকে। আর লবিংটা করে হইতেছে এই তরিকার। যে আমি এই মাযহাবের, এই সুন্নি মাযহাবের, এই দেওয়ানবাগী তরিকার, এই মাইজভান্ডারি তরিকার এবং এইজন্যই তারা পীরের দরবারে গিয়ে বসে থাকে। ওই পীর সাহেব কোন ইউনিভার্সিটিতে ওনার প্রফেসরদের মধ্যে আবার ওনার মুরিদ কে আছে ওরে ধরায় দিবে। যে এই আমার মুরিদ এরে তোমার ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে ঢুকাই দিবা। ব্যাস ওই অমনি, অমনি করে এইজন্য সবাই যায় পীরের মাজারে গিয়ে বসে থাকে। দেওয়ানবাগের মুরিদ সেখানে গেলে আপনি দেখবেন অনেক প্রফেসর। ইসলামিক স্টাডিজ সব প্রফেসররা বেশিরভাগ ক্ষেত্রে কোন না কোন পীরের মুরিদ। হ্যাঁ, এবং এরা পরে নিজেরাই আবার প্রফেসর হওয়ার পরে এরা নিজেরাই আবার একটা খানকা খুলে বসে। এরা আবার নিজেরা পীর। ইসলামিক স্টাডিজের অনেক প্রফেসর কিন্তু পীর। হ্যাঁ, ইউনিভার্সিটির ফার্সির অনেক প্রফেসর ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু পীর। আপনি দেখলে বুঝবেন না। আপনি দেখবেন নরমাল ঘুরে বেড়ে বেড়াইতেছে। কিন্তু ভিতরে পীর এবং কোটি, কোটি টাকা ইনকাম। যারা পীর প্রফেসর, প্রফেসরদের মধ্যে যারা পীর তাদের কোটি, কোটি টাকা ইনকাম। তাদের বাড়িতে যদি যান আপনি গেলে দেখবেন যে পুরা চৌধুরী সাহেবের বাড়ি। হ্যাঁ?
কারণ এইগুলা ছাড়া এত ইনকাম করা যায় না। আমার বন্ধু আছে পীরের জামাই, তাই না? আবার এদিক দিয়ে ঢাকায় কোকা কোলার ডিলার। হ্যাঁ, ৳১,০০,০০,০০০ দিয়ে ডিলারশিপ নিছে। তো এরকম কোটি টাকা দামের গাড়িতে চলে। কেন? সে এক পীরের জামাই। সো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন সো এইসব কারণে এই যে বৃত্ত, এই চক্র থেকে বের হইতে পারবেন না। কারণ যারাই আপনাকে এই বৃত্ত, এই চক্র থেকে বের করে নিয়ে আসবে তারাই করাপ্টেড। কারণ ইসলামিক স্টাডিজ এর প্রফেসররা সত্য কথা বলবে তো। তারাই তো ভাই মানে টাকার কাছে একবারে জিম্মি হয়ে গেছে। কারণ ইসলামিক স্টাডিজ এর টিচারদের সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তারা পড়াশোনা করার মতো সময় পায় না। এই একবার ইউনিভার্সিটিতে চাকরি হওয়ার পরে কোন জায়গা থেকে খাতা দেখে ইনকাম করবে, পরীক্ষার হলে গার্ড দিয়ে ইনকাম করবে। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে তাদের ধান্দা। ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের ইনকাম সোর্স আছে, এগুলোর পিছনে দৌড়ায়। তারপরে কোন কোম্পানির শরিয়া বোর্ডে গিয়ে তারা মেম্বার হবে। একজন টিচার ইসলামিক স্টাডিজ বলেন, মুফতি, মুহাদ্দিস যারা আছে তারা এরকম বিভিন্ন সমবায় সমিতি, বিভিন্ন ব্যাংক এগুলোর শরিয়া বোর্ডে মানে একজনই, বিশেষ করে বড়, বড় সেলিব্রিটি শায়ক যারা, তারা একজনই এরকম ১০০ কোম্পানির শরিয়া বোর্ডে আছে। জীবনেও কোনোদিন সে কোম্পানিতে যায় না, শুধু তাদের নাম ব্যবহার করে। বছরে একদিন হয়তো তাদের কোনো একটা বড় অনুষ্ঠান এজিএম-টেজিএম হলে সেখানে গিয়ে দোয়া মোনাজাত করে আর ওইখান থেকে ওনাদেরকে দেয়, একটা হাদিয়া দিয়ে দেয়। বাৎসরিক একটা সম্মানই দেয়। উনি ওই কোম্পানি সম্বন্ধেও কিছু জানে না, শরিয়া সম্বন্ধেও কিছু জানে না। শুধু ওনাকে ওই যে আ শরিয়া বোর্ডে রাখা হয় কারণ ওনার নামের আগে প্রফেসর আছে, ইসলামিক স্টাডিজ বিভাগ আছে। ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে উনার নামের আগে মুফতি আছে, উনার দাড়ি আছে, টুপি আছে, উনাকে একটা ব্যাংকের শরিয়া বোর্ড। অথচ উনি ওই ব্যাংকিং সম্বন্ধেও কিছু জানেন না, উনি ব্যাংকে যায়ও না, কিছুও না। বছরে বা মাসে একদিন একটা মিটিং এ অ্যাটেন্ড করে, উনাকে একটা সম্মানী দেয়। এভাবে বিভিন্ন সোর্স থেকে উনারা ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ এরকম করে ইনকাম করে। তো এই হচ্ছে এখন তাদের এত পড়ালেখারও সময় নেই। যারা আমাদেরকে ইসলাম শিখাবে, তারা এগুলোর ধারে কাছেও নাই। এবং তাদের আর্টিকেল পাবলিশ হয়, এগুলো স্টুডেন্টরা লেখে। তারা কোন রকম একটু দেখে দেয়, তাদের নাম দিয়ে দেয়। এগুলোই কয়েকদিন পর প্রমোশন। একবার কোন রকম ঢুকতে পারলে আপনি সময়ের সাথে, সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, অ্যাসোসিয়েট প্রফেসর হবেন, প্রফেসর হয়ে যাবেন। সো এইজন্যই বললাম যে এখন কথা হলো এইসব জিনিসগুলো আমি জানলাম সবই। কিন্তু এইসব জিনিসগুলো জানলে কি আমি রাতারাতি আমাকে বদলাইতে পারবো? ওই যে আমার সারাউন্ডিংস এ যা চলে আসছে সেটা থেকে তো আর আমি বের হইতে পারবো না। সো সে কারণেই আমাদেরকে বুঝতে হবে যে কেন একজন মানুষ সফল হয় আর কেন একজন মানুষ সফল হয় না। কেন একজন মানুষের মানসিকতা ইতিবাচক, কেন একজন মানুষের মানসিকতা নেতিবাচক। সো এখন এর মধ্যে ওই যে বললাম কিছু তো এক্সটার্নাল ফ্যাক্টর থাকে। আমরা যতই নিজেদেরকে বদলাতে চাই, আমাদের চারপাশ তো আর বদলে যাবে না। সো চাইলেই আমরা রাতারাতি বদলাতে পারবোও না। সো সে কারণে আ আ সে কারণেই আমরা চাইলেই রাতারাতি সফল হতে পারি না। সে কারণে চাইলে আমরা রাতারাতি ইতিবাচক মানসিকতাও তৈরি করতে পারি না। বাট তারপরেও আমরা যেটা এই যে বাস্তবতাটুকু জানার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে সেখান থেকে তাইলে আমরা অন্তত এই রোগ নির্ণয় যে বললাম যে না আমাদের ডিএনএ তেই আ ডিফেক্ট আছে। আমাদের এই যে মাইন্ডসেট এর মধ্যেই প্রবলেম আছে। এগুলা শুধু একা না। এগুলা বিভিন্ন রকমের ধর্মীয় অপব্যাখ্যা, রাজনৈতিক অপব্যাখ্যা, প্রশাসনিক অপব্যাখ্যা, গণমাধ্যমের অপব্যাখ্যা, এই সবকিছুর ভিতর দিক দিয়ে মানে আমাদেরকে একবারে বাদুড়ের মতো উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এখন সোজা জিনিস আমাদের কাছে উল্টা মনে হয়। এখন ভাই আমি আ রাতারাতি তো আর পারব না চাইলে। কিন্তু আমরা ওয়ার্কআউট করতে হবে। আমাদের এই চিন্তাগুলো একটু করে মেরামত করতে হবে। অনেক সময় হয় না যে আ একজন মানুষের কাউন্সেলিং দরকার হয়। দেখবেন আপনি পারবেন না পজিটিভ চিন্তা করতে। ডিপ্রেশন এটা সেটা নানান কিছু ভর করে। তখন আমরা একজন সাইকোলজিস্ট এর কাছে যাই, একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে যাই। ইভেন অনেক ক্ষেত্রে আমাদেরকে ওষুধও খেতে হয়। সো আ এই এ তো এই এগুলার মধ্য দিয়ে আস্তে আস্তে আমাদেরকে জি আমাদের খোকন ভাই যুক্ত হয়েছেন। খোকন ভাই গত ২-৩ পর্ব দেখিনি। বাট উনি আমার নিয়মিত থাকেন আলোচনায়। ধন্যবাদ খোকন ভাই। আ তো কথা হচ্ছে যে আ মানে আমাদের পক্ষে এজন্যই বদলে যাওয়া খুব কঠিন। মানে নিজেকে বদলে ফেলা খুব কঠিন। মানে ইতিবাচক চিন্তা করা, ইতিবাচক অভ্যাস গড়ে তোলা অনেক সময় সাপেক্ষ প্রক্রিয়া, অনেক কঠিন প্রক্রিয়া এবং সেইটাই যদি করতে পারি তাহলে বাকি সবকিছু সহজ আরকি। সো বাকি সবকিছু সহজ হয় না কারণ ওই যে বললাম শুরুটাই করতে পারি না। সেটা কোনো মোটিভেশনাল স্পিকারের বক্তৃতা শুনে, সেটা কোনো বই পড়ে আসলে বদলানো যাবে না। আসলে বদলানো যায় না। তাহলে অনেক এক্সটার্নাল ফ্যাক্টর আছে। আম তো সেইটা হচ্ছে গিয়ে বিষয়। আ ওকে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। যাই হোক আগামী পর্বে আমরা একটু দেখব যে কিভাবে আ আমরা এই যে আমাদের মধ্যে যে মানসিকতা তৈরি হয়েছে সেটা কত দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে, কত দীর্ঘ সময় ধরে আমি আপনি হয়ে উঠলাম। সেটা তো আমরা দেখলাম।
তো এখন এইজন্য মানে এমন কোন সুইচ নাই, এমন কোন বাটন নাই যে আমি রাতারাতি আপনাকে বদলে ফেলবো বা রাতারাতি আমি আমাকে বদলে ফেলবো। সেটা সম্ভব না। তা আগামী পর্বে আমরা কিছু আলোচনা করব হচ্ছে আ যে বিষয়টা নিয়ে যে আমাদের আ এই যে আচ্ছা আগামী পর্বে আমরা কি নিয়ে কথা বলব সেটা আমরা একটু দেখে নিই। আ আমরা ডিটেইল একটু সেটা নিয়ে কথা বলব। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সেটা হচ্ছে আ এই যে মানসিক বিকাশের ৮ টি ধাপ। এটা আমার সাফল্যের বিজ্ঞান বইয়ে একটা চ্যাপ্টার আছে এ বিষয়ে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানসিক বিকাশের ৮ টি ধাপ। মানে আমরা এই যে আজকের এই যে আমি আপনি হয়ে উঠলাম। এটার পিছনে আমরা ৮ টা ধাপে আমাদের এই মানসিক বিকাশটা ঘটে। আমরা একদম জন্মের পর থেকে ভিন্ন স্টেজে আমাদের মধ্যে এই মানসিক বিকাশটা ঘটে। সো আজকে আমি আমার যে বয়সের যে ধাপে আছি সেই জায়গায় এসে আমি যা কিছু চিন্তা করি আরেকজন হয়তো ভিন্ন একটা স্টেজে আছে। সো একেকজনের প্রায়োরিটি একেক রকম। একেকটা বয়সে আমাদের একেকটা জিনিস গুরুত্বপূর্ণ থাকে। তাই না? ছোটবেলায় আমরা কি করতাম? এই যে আ বোতল ভাঙ্গা, তারপরে হচ্ছে ওই যে আ ভাঙা কাঁচ এগুলা সব জমা করে রাখতাম। কেন? ওই যে কটকটিওয়ালা আসবে। তারপরে ওই যে মজার খানা আরকি শনপাপড়ি-টাপড়ি এগুলা বিক্রি করতো হাক-ডাক করে। তো আমরা এসব ছেঁড়া স্যান্ডেল-ম্যান্ডেল দিয়ে সেই কটকটি কিনে খাইতাম। সো তখন আমাদের কাছে মনে হইতো যে আমরা যদি কখনো বড় হয়ে চাকরি-বাকরি পাই, তখন তো আমরা হাজার টাকা বেতন চাকরি পাবো। তো তখন আমরা চাইলে সারাদিন কটকটি খেতে পারবো, তাই না? তখন আমাদের কাছে মনে হইতো যে পৃথিবীতে সবচেয়ে রিওয়ার্ডিং হইতেছে কটকটি খেতে পারা। তাই না? আপনি ইচ্ছামত কটকটি খেতে পারবেন। এটা ছিল একসময় জীবনের স্বপ্ন আরকি। তো এখন বড় হওয়ার পরে তো আমরা সেই কটকটি আর খাই না। তো ঠিক এরকমই ইয়াং এইজে আমাদের কাছে যে জিনিস খুব আরাধ্য মনে হয় মানে ধরেন যারা এখন ২০-২২ বছর বয়সে আছে, তাদের কাছে যেটা খুব আরাধ্য মনে হয়। আপনি যখন এই সেই বয়সটা পার হয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে ভাই সেই জিনিসটা আর লোভনীয় না। সেটা কটকটির মতো। আপনি সামনে পড়ে থাকলেও আপনি খাবেন না। এগুলা খাবারের জিনিস হলো নাকি? এগুলা খাইলে পেট খারাপ হবে। কিন্তু বাচ্চারা খায় এবং একটা সময় সেগুলোই আমাদের কাছে মোহনীয় ছিল। তো সময়ের সাথে আমাদের এই জীবন বোধ বদলায়। বয়সের সাথে জীবনের ওই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের মধ্যে মানসিক বিকাশ ঘটে। আমাদের প্রায়োরিটিতে পরিবর্তন আসে। এটা নিয়ে গবেষণা করেছেন একজন বিখ্যাত মনোবিজ্ঞানী এরিক এরিকসন। এরিক এরিকসন এবং উনি উনার একটা বিখ্যাত থিওরি আছে মনোবিজ্ঞানের সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস শব্দটা তো আপনারা শুনছেন অনেকেই। আইডেন্টিটি ক্রাইসিস কারণ আইডেন্টিটি ক্রাইসিস মানে হচ্ছে এই যে আত্মপরিচয়। একটা সময় মানুষ একটা আত্মপরিচয় সংকটে ভোগে। আইডেন্টিটি ক্রাইসিস যে আমি কে? নিজেকে ফিগার আউট করতে পারে না। সেখান থেকে বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হয় মানুষের। কারণ হচ্ছে ওই যে বললাম নিজেকে ডিসকভার করতে গিয়ে ডিসকভার করতে পারে না। সো এর কারণ হচ্ছে ওই যে এনভায়রনমেন্ট এইসবের ভিতর দিয়ে যাইতে সে একটা ভিন্ন জায়গায় গিয়ে পৌঁছে। তখন নানান রকমের মানসিক জটিলতার মধ্যে পড়ে। মানে সে নিজের আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে মানুষ। সো কথা হচ্ছে সেটা হলো যে বয়সের সাথে আমাদের প্রায়োরিটি বদলায়। সো আমাদের মানসিক বিকাশের যে আ আ ইয়েগুলো, আমাদের মানসিক বিকাশের যে প্রক্রিয়া ধাপগুলো সেগুলো নিয়ে আমরা আগামী পর্বে কথা বলব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মানসিক বিকাশের ৮ টি ধাপ। এইভাবেই আমরা মানে মানুষ হিসাবে আস্তে আমরা পরিণত হই। এবং যাদের এই বয়সের সাথে মানসিক বিকাশ ঘটে না, যে বয়সে তার যেটা অগ্রাধিকার পাওয়া উচিত, সেটা যদি না ঘটে তাহলে সেটা some sort of autism আমরা বলি যে দাঁড়া তো সেক্ষেত্রে আমরা বলি যে না তার মানসিক বিকাশ ঘটতেছে না সেইভাবে। মানে তার বয়স ধরেন ১০ বছর কিন্তু সে বিহেভ করতেছে ২ বছরের বাচ্চার মতো। সো ঠিক একই রকম ভাবে আমাদের বয়স ৪০ বছর কিন্তু আমরা বিহেভ করতেছি ভাই ১৮ বছরের ইয়াং তরুণের মতো। তার মানে আমাদের মানসিক বিকাশ ঘটতেছে না। আমরা ৪০ বছরে আমার বয়স ৬০ বছর। কিন্তু আমি আচরণ করতেছি হলো ৩২ বছরের একজন মানুষের মতো। বা আমার চিন্তা ভাবনা ৩২ বছরের একজন মানুষের মতো। তো তাতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার মানসিক বিকাশটা ঘটতেছে না। আমার কোন না কোন একটা জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে। সো যে কারণে সে ওই যে বললাম তখন আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে। সে না পারতেছে তার কমিউনিটিতে মিশতে। সে না ৬০ বছরের মানুষের ক্লাবে যাইতে পারতেছে। সে না পারতেছে ৩২ বছর মানুষের ক্লাবে যাইতে। সো এইজন্য বলে না বুড়ো বয়সে ভীমরতি। তো কিছু মানুষের আছে এরকম বুড়ো বয়সে ভীমরতি। কারণ তার বয়স অনুযায়ী যে পরিণত আচরণ তার করা দরকার, যে রেসপন্সিবল বিহেভিয়ার তার করা দরকার, যে কোয়ালিটি থিংকিং তার দরকার, সেটা সে করতেছে না। সে উড়নচণ্ডী ১৮ বছর বয়সের মতো করে বেড়াইতেছে। ঘর নাই, সংসার নাই, কিছু নাই। যে কারণে সে আল্টিমেটলি কোন জায়গায় গিয়ে ভিড়তে পারতেছে না।